সিরিজের শুরুটা হয় ১৬ বছর আগের একটি দৃশ্য দেখিয়ে। কাইথিঘাট, উত্তরপ্রদেশ। নদীর ঘাটে সুব তার ৩ সহযোগীকে নিয়ে মহাভারতের একটি কাহিনী বলছে। কাহিনী বলতে বলতে সুব তার ৩ সহযোগীর মধ্যে একজনকে খুন করে। কারণ হিসেবে সুব বলে, ওর যাত্রা আমাদের সাথে এখানেই শেষ, এখন থেকে ওর অন্যকালের যাত্রা শুরু হবে। মূলত সুবের তাকে এ পর্যন্ত প্রয়োজন ছিল, তাই প্রয়োজন শেষ হতেই তাকে মেরে ফেলল। এখান থেকে সিন শিফট হয় বর্তমান সময়, দিল্লি। সুব সন্দেহ করে কেশরকে অ্যারেস্ট করায় কেশরের অনুসারীরা পুরো শহরে প্রোটেস্ট শুরু করেছে, কারণ কেশর একজন ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল পার্সন। সিবিআই কোর্টের কাছে কেশরের আরও 15 দিনের রিমান্ড আবেদন করেছে, কারণ তাদের ধারণা কেশরই সুব, যে কিনা এই সিরিয়াল কিলিংগুলো করেছে। অন্যদিকে কেশরের আইনজীবী বলে, এই কেসটি সম্পূর্ণই ধনঞ্জয় রাজপুতের তদন্তের উপর বেস করা। এজন্য ডিজেকে ক্রস এক্সামিন করতে কোর্টে আনার কথা ছিল, কিন্তু 2 সপ্তাহ হয়ে গেলেও সিবিআই তাকে কোর্টে হাজির করতে পারেনি। আবার সিবিআই কোনো তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি। সিবিআইয়ের প্রধান শশাঙ্ক আওয়াস্তি জানায়, ডিজে একটু অসুস্থ, তাই আসতে পারেনি। আর কেশরের মতো লোক বেইলে বের হলে প্রমাণ এবং তথ্য মিটিয়ে দিতে পারে, প্রমাণ এবং সাক্ষীদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই জন্য যেন তাকে বেল না দেয়া হয়। কোর্ট তখন সিবিআইকে তথ্য প্রমাণ জোগাড় করতে এবং ডিজেকে হাজির করতে মাত্র 7 দিনের সময় দেয়। যাওয়ার সময় আওয়াস্তি কেশরকে বলে, যত কিছুই হোক তোমাকে আমি জেল থেকে বের হতে দিব না। কেশর বলে, আমি যেখানে থাকা সেখানেই আছি, যুগ পরিবর্তন হতে আর বেশি দেরি নেই। এবার আপনি কেন আপনার ঈশ্বর আটকাতে পারবে না। অন্যদিকে আমাদের ডিজেকে দেখানো হয় সাসপেন্ড হওয়ার পর সব ছেড়ে সে ধর্মশালায় এসে দিন কাটাচ্ছে, কারণ ডিজে যেটা করেছে সেজন্য ডিজে নিজেকেও ক্ষমা করতে পারছে না। তার কৃতকর্ম তাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। ধর্মশালার এক ছাত্র এসে ডিজেকে বোঝায় দুঃখকে দূরে রাখতে, যে দুঃখ দিয়েছে তাকে ক্ষমা করে দিতে এবং অতীতের কষ্টগুলো মন থেকে মুছে ফেলতে। এদিকে সিবিআই ল্যাবে ফরেন্সিক এক্সপার্ট নুসরাতকে দেখানো হয়। নুসরাত মূলত শুভের ছোটবেলার ফটো দেখে শুভের বর্তমান সময়ের ফেস প্রোগ্রেশনের কাজ করছে। এর মাঝে নায়না কল করে জানতে চায় নিখিল কোথায়। নুসরাত বলে, ও তো 2 দিন যাবৎ অফিসে আসে না। নায়না বলে, আমার ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না, এমনকি 3 সপ্তাহ যাবৎ ও কাউন্সিলিংয়ে যাচ্ছে না। তোমার সাথে যদি ওর কথা হয় ওকে শুধু বলে দিও ও যেন ডিভোর্স পেপার সাইন করে দেয়। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, একসময় নিখিল এবং নুসরাতের সাথে সম্পর্ক ছিল, আর সেটা নায়নাও জানত। নায়না অফিসে ফিরে দেখে নিখিল রিয়াকে স্যাক্রিফাইস করে অন্যদের বাঁচানোতে মিডিয়া নিখিলকে ন্যাশনাল হিরো বলে নিউজ করছে, কিন্তু নায়না তো মা, সে কি করে এসব সহ্য করবে। এরপর নায়নাকে দেখা যায় নিজের ক্যাবিনে গিয়ে ডিজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু ওই ঘটনার পর থেকে ডিজে পুরো আত্মগোপনে থাকায় তার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। নায়না একজন আইটি এক্সপার্ট। নায়নার এই কন্ডিশনে নায়নার বসও তাকে কিছুদিনের জন্য ব্রেক নিতে অনুরোধ করে, কিন্তু নায়না কাজের মধ্যেই সময় কাটাতে চায়। অন্যদিকে ওই দিন ইচ্ছা করলেই নিখিল রিয়াকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। এই জন্য নিখিলও নিজেকে ক্ষমা করতে না পেরে বাথটাবের মধ্যে আত্মহনন করার চেষ্টা করছিল। অবশ্য নায়নার থেকে জানার পর নুসরাত নিখিলের বাড়িতে এসে নিখিলকে বাথটাব থেকে উদ্ধার করে। এখান থেকে সিন চলে যায় আবার সিবিআই হেডকোয়ার্টারে। ডিজে এবং নিখিল না থাকায় সিরিয়াল কিলার এই কেসটিকে ঈশানী নামে এই অফিসারকে দেয়া হয়েছে। আওয়াজটি ঈশানের কাছে জানতে চায়, এই কেসটি তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে চাচ্ছ। ঈশান বলে, স্যার কেশর মুখ খুলছে না। সুবের সাথে মোক্ষও মারা গেছে, একটি লিড আছে, তা হলো রিয়ার খুনি সোয়াতি। কিন্তু ন্যানা ছাড়া সোয়াতিকে কেউ দেখেওনি, ওর সম্পর্কে কেউ কিছু জানেও না, আবার ন্যানাও কোনো তথ্য দিতে যাচ্ছে না। ঈশানী লোলাকের খুনের ব্যাপারেও বলে যে আমার রসুলের উপর সন্দেহ হচ্ছে। আওয়াজটি বলে, দেখো ঈশানী, রসুল আমাদের টিম মেম্বার, তারপর ওর পলিগ্রাফ টেস্টেও সব পারফেক্ট পাওয়া গেছে। ঈশানী বলে, স্যার এটাই তো আমার সন্দেহ, সব কিছু একটু বেশি পারফেক্ট, আমার রসুলের উপর 24/7 সার্ভেলেন্স চাই। কিন্তু আওয়াজটি ঈশানীকে বলে, তুমি রসুলকে ছেড়ে নায়নার উপর ফোকাস করো। নায়নাকে তখন দেখা যায় অফিসে বসে সোয়াতির একটি ফটো দেখছে। নায়না মূলত ওই ঘটনার পর থেকেই সোয়াতিকে খুঁজছিল। এর মধ্যে একটি এটিএম বুথের সিসিটিভি ফুটেজের সাথে সোয়াতির ফেস ম্যাচ করে এবং সাথে সাথে নায়না সোয়াতির কারেন্ট লোকেশনও পেয়ে যায়। এদিকে নিখিলের বাড়িতে নিখিলকে উদ্ধারের পর নুসরাত তাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি যা করেছো কজন এটা করতে পারে। নিখিলে বলে, তাই তো, কোন বাবা তার মেয়েকে স্যাক্রিফাইস করে বলো। এর জন্য মূলত নিখিল মেনে নিতে পারছে না, নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। নিখিল এবং নুসরাতের কথার মাঝেই নিখিলের ফোনে একটি লোকেশন আসে। মূলত শুভ যখনই কাউকে মারত সাথে সাথে নিখিলের ফোনে একটি লোকেশন দিয়ে দিত এবং ওই লোকেশনে গিয়ে ডেড বডি পাওয়া যেত। তার মানে শুভ হয়তো আবার কাউকে খুন করেছে। লোকেশন পাওয়া মাত্রই তারা একটি টিম রেডি করে বরফ তৈরির কারখানায় চলে যায়। পূর্বের অভিজ্ঞতা বলছে শুভ এখানে কোনো মার্ডার করে বডি রেখে গেছে, কিন্তু ফ্যাক্টরির কোথাও খুঁজে কোনো বডি পাওয়া যাচ্ছিল না। অবশেষে ফ্যাক্টরির কোল্ড স্টোরে চেক করতেই দেখা যায় একটি বরফ খণ্ডের মাঝে সেম মাস্ক পরিহিত একটি বডি পাওয়া গেছে, যেভাবে শুভ আগের খুনগুলো করেছিল। অন্যদিকে সিবিআই হেডকোয়ার্টারে রসুলকে দেখা যায়
বাংলাদেশের ঢাকায় কারোর কাছে আপডেট জানতে চাচ্ছে। মূলত ঢাকাতে বসে রসুলের হয়ে একটি টিম ইন্ডিয়ার সব সিস্টেম হ্যাক করার প্রস্তুতি নিচ্ছিল। সব কিছু চেক করে তারা রসুলকে জানিয়ে দেয় আজ রাত 9টা বাজতেই তারা হ্যাক করতে প্রস্তুত। তার মানে 9টায় কিছু হতে চলেছে। অন্যদিকে ঈশানী নয়নাকে ডেকে সোয়াতির ব্যাপারে জানতে চায়। ঈশানী বলে যার ভরসায় আপনি মেয়েকে রেখে আসতেন তার ফটো রাখেননি বা ব্যাকগ্রাউন্ড চেক করেনি কখনো। নয়না ঈশানীকে মিথ্যা বলে যে আমি কখনো এটি করিনি। এরপর ঈশানীরও আর কিছু বলার থাকে না, তাই নয়না উঠে যায়। তবে যাওয়ার সময় নিখিলের সাথে দেখা হয়। নিখিল নয়নাকে বলে দেখো নয়না, ঈশানী শুধু ওর কাজ করছে আর আমিও এসব রিয়ার জন্যই করছি। নয়না বলে আমি যা জানি আগেও বলেছি। আর সোয়াতির কথা আমি কর্মতে বিশ্বাস করি, ও ওর কর্মের সাজা নিশ্চয়ই পাবে। আর রিয়ার কথা তুলো না। নিখিল বলে রিয়া আমারও মেয়ে ছিল নয়না। নয়না শুধু বলে ছিল, এখন নেই। দয়া করে ডিভোর্স পেপার সাইন করে দিও। এই বলে নয়না চলে যায়। অন্যদিকে ডিজেকে দেখা যায় ওই ছেলেটির কথাগুলো গভীরভাবে চিন্তা করছে। এরপর এতদিন বন্ধ রাখা ফোনটি অন করতেই দেখে ডিজের কাছে অনেকেরই মেসেজ এসেছে। এদিকে নয়নাও ডিজেকে ট্র্যাক করার চেষ্টা করছিল। ডিজে ফোন অন করতেই নয়নাও ডিজের কারেন্ট লোকেশনটি পেয়ে যায়। এরপর ওই দিনই ডিজের কাছে একটি চিঠি আসে, যেখানে ডিজের ওয়াইফের ফটোর পিছনে লেখা ছিল বিবাহবর্ষের শুভকামনা, আপনার উপহার আজ রাত পর্যন্ত পেয়ে যাবেন। এখান থেকে সিন চলে আসে সিবিআই ল্যাবে। বরফের মধ্যে যে বডিটি পাওয়া গিয়েছিল নিখিল এবং নুসরাত তার পোস্টমর্টম করছে। ডেড বডির পেটে একটি সেলাই পাওয়া যায় এবং সেলাইটি কেটে তার মধ্যে একটি ঘড়ি পাওয়া যায়। ঘড়ির ডেট আজকের ডেট আর সময় সেট করা রয়েছে রাত 9টা 5 মিনিট। নিখিলরা বুঝতে পারে আজ কিছু হতে চলেছে, কিন্তু এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটি জানতে নিখিলরা কিশোরের সাথে দেখা করতে যায়। কিশোর তাদের দেখেই বলে ঘড়ি পেয়ে গেছো, তার মানে তোমাদের সময় শেষ। নিখিল জানতে চায় 9টা 5 মিনিটে শুভ কি করতে যাচ্ছে। কিশোর বলে ম্যাজিক, সবসময় ম্যাজিক চোখে ধোলা দেয়, কিন্তু আজ তোমাদের চোখ খুলে দেবে। এই ঘড়ি সম্পর্কে জানতে পারলেও তোমরা কিছু করতে পারবে না, কারণ ভগবান ভবিষ্যৎ নির্ণয় করে নিয়েছে। নিখিল বলে তুমি শিক্ষিত মানুষের শুভের মতো মানুষের পাল্লায় কিভাবে পড়লে? আপনার সব চাল, আপনার সব চিন্তা ভাবনা সব সে কন্ট্রোল করছে। এমনকি আপনার এখানে আসাও তার প্রেডিক্ট করা। শুধু একটি বিষয় সে প্রেডিক্ট করতে পারেনি যে আপনি আপনার মেয়েকে স্যাক্রিফাইস করে দিবেন। আপনার তো ওকে থ্যাঙ্কস বলা উচিত। মেয়েও গেল, বউ ছেড়ে গেল, এখন তো আপনি মুক্ত। এবার অবশ্য নিখিল আর নিজের মেজাজ কন্ট্রোল করতে পারে না, তাই কেশরকে মারতে শুরু করে। ঈশানী আটকানোর পর কেশর বলে তোমার এই রাগ এবং তোমার আবেগ তোমাকে অন্ধ করে দেয়, এই জন্য সামনে কি আছে দেখতেই পাও না। এরপর কেশর ঘড়িটি ভেঙে ফেলে এবং পিছের পাট খুলতে দেখা যায় পিছে একটি রুদ্রাক্ষ রাখা রয়েছে। কেশর বলে ও সবসময় আপনাকে পথ দেখাতে চেয়েছে, আপনি দেখতে পাননি। নিখিলের তখন মনে পড়ে শুভ যখন জেলে ছিল তখন শুভ নিখিলকে রুদ্রাক্ষের বিষয়ে একটি গল্প বলেছিল। এরপর নিখিল দ্রুত আওয়াস্তির কাছে যায় এবং রুদ্রাক্ষটি দেখিয়ে বলে শুভ আমাকে একটি রুদ্রাক্ষের গল্প বলেছিল। আদিকালে অসুররা 3টি নগর বানিয়েছিল, যেটা একা বিনষ্ট করা সম্ভব ছিল না। ওই কাহিনীর শেষে শিব একটি তীর দিয়েই একই সাথে ওই 3 নগরের বিনাশ করেছিল। তার মানে শুভ আজ রাত 5 মিনিটে একসাথে 3 জনকে খুন করতে চলেছে। কিন্তু এই অল্প সময়ে ওই 3 জনকে কিভাবে খুঁজে বের করবে? নিখিল বলে শুভ এই ক্লুটি বডিতে দিয়েছে, তার মানে বাকিগুলো বডিতে পাওয়া যাবে। এজন্য বডিতে ক্লু খোঁজা শুরু হয়। অন্যদিকে ন্যানাকে দেখা যায় সোয়াতির লোকেশন জানার পর ডিজের সাথে দেখা করতে এসেছে। ন্যানা ডিজেকে লোকেশনটি দেখালে ডিজে বলে সরি ন্যানা, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না, আই এম ডান। ন্যানা বলে হেল্প করতে পারবে না, না করতে চাইছো না? এখানে লুকিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে। আমার সব শেষ করে দিয়ে বলছো আই এম ডান? কাপুরুষ কোথাকার। তোমার জন্য আমি মেয়েকে হারিয়েছি, আমার লাইফের সব কিছু হারিয়েছি। ডিজে বলে আমার জন্য? সব আমার জন্য? তোমার স্বামী আমাকে আমার স্ত্রীর খুনের জন্য জেলে পাঠিয়েছে, আমি লোলাককে হারিয়েছি। আর তোমার মেয়ের খুনের জন্য আমি দায়ী নই, তোমার স্বামী নিখিল দায়ী। সে ইচ্ছা করলেই তো রিয়াকে বাঁচাতে পারতো, কেন বাঁচায়নি? তুমিও তো ছিলে, বাধা দাওনি। রিয়ার মৃত্যুর জন্য আমি নই, তোমরা দুজন দায়ী। এসব শুনে নয়না চলে যাচ্ছিল। পিছে থেকে তখন ডিজে বলে হচ্ছে আমি কাপুরুষ না নয়না, আমি এখানে পালিয়ে আসিনি। আমি আর কারোর মৃত্যুর কারণ হতে চাই না, তাই দয়া করে আমাকে একা থাকতে দাও। তবে নয়না চলে যাওয়ার পর ডিজে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। পাগলের মতো তখন গাছে আঘাত করতে করতে হাতের রক্ত ঝরিয়ে যায়। অন্যদিকে ফরেন্সিক ল্যাবে ডেড বডির ডেন্টাল এক্সরে করে দেখা যায় বডিতে 3টি দাঁত ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এরপর নিখিল ওই দাঁত 3টি তুলে দেখে দাঁতের মধ্যে খোদাই করে 3টি লোকেশন দেয়া আছে। তার মানে এই 3 লোকেশনেই আজ খুন হবে। একটি হচ্ছে শপিং মল, একটি হসপিটাল আর অন্যটি একটি বাড়ি। সাথে সাথে 3টি স্পটেই পুলিশ এবং সিবিআই টিম পৌঁছে যায়। এদিকে নুসরাতকে দেখা যায় শুভের ছোটবেলার ফটো দিয়ে এক্সপ্লোরেশন তৈরি করে ফেলেছে, এখন শুধু ম্যাচ করা বাকি। তবে নুসরাত যখনই ডাটাবেসে ম্যাচ করাতে শুরু করে রসুল দেখতে পেয়েই ডাটাবেস থেকে নিজের তথ্যগুলো মুছে ফেলে। আর ঢাকাতে বসে হ্যাকাররা শুভের গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই ইন্ডিয়ার সাইটগুলোকে একই সাথে হ্যাক করে ফেলে।
সব কিছু কন্ট্রোলে নেয়ার পর স্ক্রিনে ওই মাছটি ভেসে ওঠে। এরপর শুভ সবার উদ্দেশ্যে বলে, আমাকে দেখে উদ্বিগ্ন হবেন না, আমি আপনাদের জন্য এসেছি। আমি আপনাদের এই জীবন থেকে মুক্তি দিতে এসেছি। আপনারা বিশ্বাস করেন ঈশ্বর আপনাদের রক্ষা করবে, কিন্তু কলিযুগে জীবন ও মৃত্যু শুধু কলির হাতে। আমি ঠিক 3 মিনিট পর 3 জনকে মারব, যারা কিনা ভালো মানুষ, ঈশ্বরকে মানে। আজ কোনো মানুষ বা ঈশ্বর কেউই তাদের মৃত্যু আটকাতে পারবে না। কলির শক্তির ব্যাপারে যাতে কোনো সন্দেহ না থাকে, এজন্য শুভ ওই 3 জনের লাইভ ভিডিও দেখায় যাদের সে মারতে চলেছে। দুজনের মধ্যে একজন একটি মেয়ে যে মলের মধ্যে হাঁটছে, একজন হসপিটালের একজন ডক্টর, অন্যজন তার পরিবারের সাথে পুলিশ প্রোটেকশনের মাঝেই বসে আছে। নিখিলা হসপিটালের সামনেই দাঁড়িয়েছিল। ডক্টরকে দেখা যায় ফোন নিয়ে এদিকেই আসছে। ডক্টর তার ফোনটি উপর ওঠাতেই স্ক্রিনে নিখিলরা নিজেদেরকে দেখে বুঝতে পারে ডক্টরই তার টার্গেট। এজন্য সাথে সাথে তারা ডক্টরকে ঘিরে ফেলে। অন্যদিকে ওই বাড়িতে একটি টেবিল ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে লোকটি অ্যালার্ম বন্ধ করে। আর তখনই 3 জায়গায় থাকা 3 ব্যক্তির একই সাথে বুকে ব্যথা শুরু হয়। ব্যথায় কাতরাতে কাতরাতে 3 জনই 3 স্থানে একই সাথে মারা যায়। শুভ তখনও বলে যাচ্ছে, দেখেছেন, কেউ তাদের বাঁচাতে পারেনি, কেউ আপনাদের বাঁচাতে পারবে না। যে ব্যক্তি ঈশ্বরের পথে চলবে তারই এই অবস্থা হবে। অন্যদের মতো ডিজেও টিভিতে সবকিছুই দেখছিল। এই জন্য ডিজে অনেক চিন্তা ভাবনা করে নায়নার সাথে ফিরে আসে। অন্যদিকে এক্সপ্রোগ্রেশন ডাটার সাথে ম্যাচ করিয়েও নুসরাত কোনো ম্যাচ খুঁজে পায় না, কারণ রসুল সব মুছে দিয়েছে। তার মানে এই সব কিছু রসুলই করছে। এখানে আর সন্দেহই থাকে না, রসুলই শুভ। আমাদের 16 বছর পূর্বে নিয়ে যাওয়া হয়। মেঘমালার একটি স্থানে 2 ধর্মগুরু স্বাস্থ্যজ্ঞানের প্রতিযোগিতা চলছে। একজন হার মেনে চলে যেতেই শুভ এসে কিছু প্রশ্ন করে। এরপর ওই ধর্মগুরুর সাথে বিতর্কের এক পর্যায়ে সে শুভের জ্ঞানশক্তির কাছে হার মেনে নেয়। ঋষি শুভকে বলে, তোমার এই জ্ঞানশক্তি বিষ্ণুকে রাস্তা দেখাবে। আমাদেরও একই উদ্দেশ্য, আমাদের সাথে যোগ দিতে পারো। তখন শুভ তার বাকি 2 সহযোগীদেরকে নির্দেশ দেয়, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমাদেরকে আলাদা আলাদা পথে চলতে হবে, কিন্তু উদ্দেশ্য ঠিকই থাকবে। সময় হলে আমাদের আবার দেখা হবে। এরপর 3 জন 3 দিকে চলে যায়। শুভ তখন হরিদ্বারে সেই ঋষিদের আশ্রমে গিয়ে আশ্রয় নেয়। সিন চলে আসে প্রেজেন্ট টাইমে। একজন ব্যক্তি একা পুরো সিস্টেমকে কন্ট্রোলে নিয়ে 3 জায়গায় একই সাথে 3 জনের খুন কিভাবে করল। পুরো দেশ এই বিষয় নিয়ে চিন্তিত। এখন মানুষের নিরাপত্তা কোথায়? তবে ওই 3 জনের মৃত্যুর রহস্য বের করতে নিখিলরা প্রথমেই ডক্টরের পোস্টমর্টম শুরু করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ পাওয়া যায় কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু ডক্টরের বুকে একটি দাগ দেখতে পেয়ে সেই জায়গায় কাটতেই সেখান থেকে একটি ডিভাইস পাওয়া যায়, যাকে মূলত পেসমেকার বলে। এখন প্রশ্ন হচ্ছে, হার্টে পেসমেকার থাকাকালীন অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট কীভাবে হয়? তবে এখন বাকি 2টি বডি দেখার পরই মূল বিষয়টি বোঝা যাবে। আবার এদিকে ডিজে এবং ন্যানাকেও দেখা যায় সোয়াতিকে খুঁজে বের করেছে। সোয়াতি তখন ভিডিও কলে শুভের সাথে কথা বলছিল। ন্যানা সোয়াতির কম্পিউটার হ্যাক করে সব শুনছে। সোয়াতি বলছিল, রিয়ার পর তো কোনো কাজই দিলেন না। শুভ বলে, সময় হলে আদেশ আসবে। এখন তোমার জায়গা পরিবর্তন করার সময়, ওরা তোমাকে খুঁজছে। সোয়াতি জানতে চায়, কে, সিবিআই? শুভ বলে, সিবিআই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ওরা আমার নজর আছে, কিন্তু বাইরে থেকে এবং ভিতরে থেকে সাবধান থাকতে হবে। কিন্তু ভিতরে থেকে কথার মানেটা কি? ন্যানা এটা বুঝতে পারছে না। অন্যদিকে সিবিআই হেডকোয়ার্টারেও ঈশানীকে দেখা যায় রসুলকে সন্দেহ করে রসুলের দেয়া স্টেটমেন্টগুলো বারবার চেক করছে, কারণ ঈশানীর রসুলের ওভার একটি স্টেটমেন্ট দেখে সন্দেহ হচ্ছিল। এজন্য ঈশানী তার পরিচিত একজনকে কল করে রসুলের ফোন কল ট্যাপ করতে নির্দেশ দেয়। আর এদিকে ডিজে এবং নায়না সোয়াতিকে বেঁধে টর্চার করতে শুরু করেছে। ডিজে শুভের কথা জানতে চাচ্ছে, কিন্তু সোয়াতি জানায়, আমি ওকে কখনো দেখিনি, ও আমার ব্যাপার সবই জানে, ও সব দেখতে পায়। মূলত সোয়াতিকে শুভ এমনভাবে ব্রেনওয়াশ করেছে, সোয়াতি শুভকে ভগবান হিসেবে মেনে নিয়েছে। এর মধ্যে সোয়াতির ফোনে শুভের কল আসে। শুভ ডিজেকে বলে, ওয়েলকাম ধনঞ্জয় রাজপুত। আমি জানতাম তুমি বেশি দিন দূরে থাকতে পারবে না। তুমি না তোমার স্ত্রীকে বাঁচাতে পেরেছ, না তোমার বন্ধুকে, না রিয়াকে। আর এর কারণ তোমার নৈতিকতা, তোমার ইগো। এই যুদ্ধে যতদিন তুমি ভালোকে ঢাল হিসেবে ব্যবহার করবে, তোমার ইগো তোমাকে হারিয়ে দেবে। শেষে শুধু তোমার ইগোই থাকবে, তোমার আশেপাশের কোনো মানুষ থাকবে না। শুভ জানতে চায়, কি হলো? ধনঞ্জয় রাজপুতের কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই। শোনা মাত্র যে সোয়াতির গোলায় কাঁচি ঢুকিয়ে দেয় এবং শুভকে ফোনে সোয়াতির শব্দ শুনিয়ে বলে, এখন থেকে তোর প্রতিটি প্রশ্নের জবাবই এটাই হবে। সাথে সাথে শুভ ফোন কেটে দেয় এবং সোয়াতির ফোনটিও ব্লাস্ট হয়ে যায়। এরপর ডিজে ফোনটিকে নিয়ে সব এভিডেন্স নষ্ট করে সোয়াতির ফেসে সেম মাস্কটি রেখে যায়, যেমনটা শুভ করত। এরপর আমাদেরকে ডিজের ধর্মশালা দেখানো হয়। পড়ার সময় একটি ছেলে অসুস্থ হয়ে পড়ে। অন্যরা তখন ডক্টর ডাকতে যায়, কিন্তু ডিজেকে যেই ছেলেটি উপদেশ দিয়েছিল সেই ছেলেটি এসে ওই অসুস্থ ছাত্রের মুখে একটু পানি দেওয়ার পরই ছেলেটির জ্ঞান ফিরে আসে। ছেলেটি সুস্থ হয়ে যায়। মূলত সিরিজের প্রতিটি দৃশ্যই গুরুত্বপূর্ণ, কেননা কোথায় কোন ক্লু লুকিয়ে আছে সেটা শেষ পর্যন্ত দেখার আগে কিছুই বুঝতে পারবেন না।
তাই ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে ডক্টরের ডেড বডিতে পেসমেকার পাওয়ার পর বাকি দুটোতেও সেম পেসমেকার পাওয়া যায়, কিন্তু নিখিল এখন এটাই বুঝতে পারছে না একই সময়ে 3টি পেসমেকার কিভাবে হ্যাক করলো। নিখিল তাদের টেকনিশিয়ানকে একটি পেসমেকার দিলে সে টেস্ট করে বলে এটাতে রেডিও ফ্রিকোয়েন্সি আছে, তার মানে কেউ রেডিও ফ্রিকোয়েন্সি কাজে লাগিয়ে হ্যাক করে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটিয়েছে। কিন্তু এটি ভিকটিমের আশেপাশে থেকে করা হয়েছে, কারণ ফ্রিকোয়েন্সি খুব বেশি দূর থেকে পাওয়া যায় না। যেহেতু খুনগুলো ভিকটিমের আশেপাশে করা হয়েছে, তাই 3টি ক্রাইম সিনেরই সিসিটিভি ফুটেজ চেক করা শুরু হয়। আর ডিজে এবং ন্যানাকেও দেখা যায় সোয়াতিকে মারার পর ন্যানা বলছে, যেটা আমি শুরু করেছি আমি শেষ করতে চাই। কিন্তু এই যুদ্ধে কতটা রিস্ক আছে ডিজে সেটা জানে, তাই ডিজে ন্যানাকে ইনভলভ করতে চাচ্ছে না। তারপরও ন্যানায় শেষ দেখতে চায়। ন্যানা ডিজেকে বলে, এটা ডিজিটাল ওয়ার, তুমি যে ওল্ড ফ্যাশন, আমাকে তোমার প্রয়োজন পড়বে। এজন্য ডিজে ন্যানাকে নিয়েই শুভের খোঁজে নেমে পড়ে। শুভ যে জেলে ছিল সেখানে আগুন লাগায় শুভ আরও 3জন কয়েদিদের সাথে জেল থেকে পালিয়েছিল। ওই সময় শুভ কাদের সাথে পালিয়েছিল, কোথায় গিয়েছিল, কি করেছে তার কোনো তথ্যই ডিজের কাছে নেই। তার কাছে শুধু ততটুকুই তথ্য আছে যতটা সময় শুভ জেলে ছিল। ডিজে বলে জেল থেকে পালানোর পর কিভাবে এসব করেছে, কে কে তাকে সাহায্য করেছে তা জানতে এখন আমাদেরকে শুভের পাস্টে ফিরে যেতে হবে। আর শুভের পাস্ট রয়েছে বানারসে, তাই ডিজে বানারস যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিখিলরা সিসিটিভি চেক করে ওই বাড়িতে দায়িত্বে থাকা ওই ইন্সপেক্টরের সাথে ভিডিও কলে কথা বলে। ইন্সপেক্টর ওই টেবিল ঘড়িটি দেখিয়ে জানায় এই ঘড়ির মধ্যে ডিভাইস ছিল, যখনই লোকটি ঘড়ির বাটন চেপেছে তখনই তার অ্যাটাক হয়েছে। বাড়ির লোকেরা জানিয়েছে ঘড়িটি বহুদিন বন্ধ ছিল, কে কখন এটিতে ডিভাইস লাগিয়ে গেছে কেউ বলতে পারে না। এখন বাকি আছে হসপিটাল এবং শপিং মল। শপিং মলে হাজারো লোক ছিল, সেখানে আইডেন্টিফাই করা একদমই সম্ভব না, কিন্তু হসপিটাল লোক কম ছিল তাই হসপিটাল ফুটেজ চেক করা হয়। আবার নিখিলও যেহেতু ক্রাইম স্পটে ছিল, নিখিলও গভীরভাবে চিন্তা করতে থাকে ওই দিন সে আশেপাশে কী কী দেখেছিল। তখন নিখিলের মনে পড়ে জ্যাকেট পরিহিত একটি লোক পকেটে হাত দিয়ে সেখানে দাঁড়িয়েছিল, তার মানে সেই পকেটে হাত দিয়ে ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য সিসিটিভি ফুটেজ থেকে তার পিক নিয়ে তাকে খোঁজা শুরু হয়। এদিকে ডিজেকে দেখা যায় বানারস চলে গিয়েছে। ডিজে সেখানে ইন্সপেক্টরকে বলে কয়েক বছর আগে জেলে আগুন লেগেছিল, তখন সেখানে যে কয়েদিরা ছিল আমি তার রেকর্ড চেক করতে চাই। কিন্তু ইন্সপেক্টর জানতো ডিজে সাসপেন্ডেড, তাই ইন্সপেক্টর কোনোভাবেই ডিজেকে রেকর্ডস দিতে রাজি হচ্ছিল না। তখন ডিজে ইন্সপেক্টরকে সিগারেট অফার করে। এরপর তারা উপরে গেলে ডিজে ইন্সপেক্টর সিগারেট দেয়। ইন্সপেক্টর সিগারেট নিয়ে বলে, দেখুন স্যার, খালি সিগারেট খাওয়ানোতে কিন্তু কাজ হচ্ছে না। ডিজে বলে, আরে না না, অনেক সময় এক সিগারেটে কাজ হয়ে যায়। 24 বছর ফরেন্সিক ল্যাবে থেকে যা যা দেখেছি আন্দাজও করতে পারবেন না। এই তো কয়েক বছর আগে একটি মার্ডার কেস এসেছিল, কিলার ভিকটিমের সিগারেটের মধ্যে রাইজিন নামে এক ধরনের পয়জন মিশিয়ে দিয়েছিল। যতক্ষণ সিগারেট জ্বলেছিল জীবিত ছিল, সিগারেটও শেষ, সেও শেষ। এভিডেন্সও ধোয়ার সাথে বাতাস উড়ে গেছে। আজ পর্যন্ত জানাই গেল না কে করেছে। আপনি টানুন টানুন। শুনে তো ইন্সপেক্টরের পারলে পিছন দিয়ে ধোয়া বের হচ্ছে। ইন্সপেক্টর দুটো সিগারেট ফেলে দিয়ে ডিজেকে ফাইলটি দিয়ে দেয়। এই হলো এক্সপার্টদের বুদ্ধি। এতক্ষণে নিখিলরাও সোয়াতির খুনের ব্যাপার খবর পেয়েছে। ক্রাইম স্পটে ওই মাছ থাকলেও সব কিছু পর্যবেক্ষণ করে নিখিল বলে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কারণ সব কিছুই একদম পরিপাটি। এটা নিশ্চয় শুভের কাজ হবে না, এটা অন্য কারোর কাজ। হয়তো কেউ বোঝাতে চাইছে এটাও শুভের কাজ। এদিকে সারা রাত রিসার্চ করে পরদিন ডিজে ন্যানাকে ওই ফাইলের ফটো পাঠিয়ে বলে, কেস ফাইল মোতাবেক জেলে আগুন লেগে 4 জন কয়েদির মৃত্যু হয়েছিল, যার একজন ছিল শুভ এবং তার সাথে বাকি 3 জন জগদীশ মুন্ডা, বলবীর সোবায়ের এবং ওম পান্ডে। আমার মনে হয় ওই 3 জনও শুভের সাথে পালিয়েছিল। ওই রাতে আগুন লাগার পর শুধু ফায়ার ব্রিগেডের ভিতরে গিয়েছিল, হয়তো ফায়ার ব্রিগেডের কেউ তাদের সাহায্য করতে পারে। ডিজে ন্যানাকে জেলের রেজিস্টারের ফটো দিয়ে চেক করতে বলে যে ওই সময় এই 4 জনের সাথে কে কে দেখা করতে আসতো। ন্যানা জানতে চায় ওরা কোথায় যেতে পারে। ডিজে বলে নদীপথে যেতে পারে, কারণ শহরের রাস্তায় চেকপোস্ট ছিল। এর মাঝে ডিজের অ্যাসিস্ট্যান্ট সমীর কল করে জানায় শুভ যেদিন জেল থেকে পালিয়েছিল ওই রাতে হরিশ্চন্দ্র ঘাটের একজন নৌকার মাঝি আচমকাই গায়েব হয়ে গিয়েছিল। তার মানে নদীপথেই কিছু একটা হয়েছে। এই জন্য ওই সময়ের ওই নদীপথের আশেপাশের রুটের আনইউজুয়াল কোনো ঘটনা ঘটেছিল কিনা সেগুলো চেক করা শুরু হয়, এবং দেখা যায় ওই ঘটনার পরদিনই কাইতিঘাটে একটি আনআইডেন্টিফাইড বডি পাওয়া গিয়েছিল। ডিজে সেই নিউজটি চেক করে দেখে ওই ডেড বডির হাতে একটি ট্যাটু ছিল, যেমনটা জেল থেকে পালানো জগদীশ মুন্ডার হাতেও ছিল। তার মানে প্রথমে যা আমরা দেখেছিলাম শুভ তার সহযোগীদের মাঝে একজনকে খুন করেছিল, সেই মূলত জগদীশ মুন্ডা ছিল। তবে এখন বাকি থাকে 2 জন, ওম পান্ডে এবং বলবীর সোবায়ের। এর মাঝে ন্যায়নাও খোঁজ নিয়ে জানায় জেলের সান্তোষ মুন্ডা নামে একজন বারবার তাদের সাথে দেখা করতে আসতো। আবার সান্তোষ মুন্ডা ফায়ার ব্রিগেডেও কাজ করত। বর্তমানে সে হসপিটালে ভর্তি আছে। জানা মাত্র ডিজে হসপিটালে সান্তোষ মুন্ডার সাথে দেখা করতে চায়।
ডিজে জানতে চায়, 16 বছর আগে তুমি তোমার ভাই জগদীশকে জেল থেকে পালাতে সাহায্য করেছিলে। তার সাথে আরও 3 জন ছিল। তাদেরকে কোথায় পাঠিয়েছিলে বলো? সান্তোষ প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না। তখন ডিজে সান্তোষের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিলে সান্তোষ বাধ্য হয়ে গোপাল নামে একজনের কথা বলে। এই জন্য ডিজে সামিরকে কল করে গোপালের সাথে সুপের কী কানেকশন সেটি চেক করতে বলে। অন্যদিকে নিখিলদের হাতে হসপিটালের ওই সিসিটিভি ফুটেজের লোকটির লোকেশন আসে, যার নাম মূলত প্রকাশ জোহারি। লোকেশন পাওয়া মাত্রই নিখিলরা সেখানে চলে যায়, কিন্তু নিখিলরা যাওয়ার আগেই সেখান থেকে সবাই পালিয়েছে। তবে ঘরের মধ্যে শুধু ছবি আর ছবি। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ঘরের একটি দেয়ালে সেই পেইন্টিংগুলোই পাওয়া যায় যেগুলো মূলত নিখিলের মেয়ে রিয়া আর্ট করেছিল। কিন্তু এই পেইন্টিংগুলো এখানে কিভাবে এলো? আবার পুরো ঘর তল্লাশি করে একটি ডিভাইস এবং একটি ল্যাপটপ পাওয়া যায়। মূলত এই ডিভাইস ব্যবহার করেই রেডিও ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হয়েছিল। এই জন্য নিখিল শুধু ল্যাপটপটি চেক করতে বলে। নিখিলের কথা মতো রসুল চেক করে বলে সব ফরম্যাট করে দিয়েছে। এরপর নিজের পকেট থেকে একটি পেন ড্রাইভ বের করে ল্যাপটপে কানেক্ট করে বলে এটা দিয়ে রিকভার হতে পারে। তবে রসুল যখনই রিকভার করতে যাবে তখনই ল্যাপটপটি ব্লাস্ট হয়ে যায়। অবশ্য রসুল ইচ্ছা করে প্রমাণ মেটাতে এটি করলেও ঈশান স্পষ্ট বুঝতে পারে। তবে রসুলকে বুঝতে না দিয়েই ল্যাপটপটি ল্যাবে পাঠিয়ে দেয়। নিখিলকে দেখা যায় পুরো ঘর দেখছে। ঈশানি আসা মাত্রই নিখিল বলে এটা একটা ফটোগ্রাফি রুম, এটা ডার্ক থাকার কথা, কিন্তু একটি দেয়াল সাদা কেন? হাত দিয়েও দেখা যায় দেয়ালে মাত্রই পেইন্ট করা হয়েছে, তার মানে এই দেয়ালে কিছু একটা ছিল। আবার ডিজের অ্যাসিস্ট্যান্ট সামিরও ওম প্রকাশের এজ প্রোগ্রেশন করে একটি ফটো পাঠায়, যাকে মূলত ডিজে খুন করেছিল। তার মানে ওম পান্ডে এবং জগদীশ মুন্ডা মৃত। তাহলে বাকি থাকলো বলবীর সুবাইর। এখন বের করতে হবে বলবীর সুবাইরটাকে। এদিকে নায়নাকেও দেখা যায় সোয়াতির ফোনটি রিকভারি করে ফেলেছে। এখন শুধু ফোনের ফাইলে কী আছে সেটি চেক করার পালা। অন্যদিকে নিখিলরা ওই পুরো ঘরটি অন্ধকার করতেই ওই ঘরের দেয়ালে একটি লোকেশন দেখতে পায়। তার মানে দাঁড়াচ্ছে হয় নতুন কেউ খুন হয়েছে, নয়তো খুন হতে চলেছে। একদিকে নিখিলরা লোকেশন খুঁজে পেয়েছে, অন্যদিকে ডিজে বলবীর সুবাইয়ের খোঁজ করছে। আবার এদিকে নায়না সোয়াতির ফোনও লক খুলে ফেলেছে। তার মানে সামনে বড় একটি রহস্য উন্মোচন হতে চলেছে। আমাদেরকে 12 বছর পূর্বের একটি দৃশ্য দেখানো হয়। আমরা দেখেছিলাম সুপ তার সাথীদের অন্য কোথাও পাঠিয়ে দিয়ে হরিদ্বারের একটি মঠে গিয়ে আশ্রয় নিয়েছিল। মঠের ঋষি চেয়েছিল সে মারা যাওয়ার পর সুপ মঠের দায়িত্ব নিবে, কিন্তু সুপের উদ্দেশ্য তো শুধু মঠের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই জন্য সুপ একটি সঠিক সময় বুঝে 4 বছর মঠে অবস্থান করার পর একদিন পানির মধ্যে এক ধরনের পয়জন মিশিয়ে মঠের সবাইকে একই সাথে খুন করে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। পুষ্কার জহরের ঘরের দেয়ালে যে লোকেশনটি পাওয়া গিয়েছিল, নিখিলরা সেখানে একটি মেয়ের ডেড বডি পায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় কমপক্ষে 10 দিন আগে মেয়েটি মারা গেছে। তবে এখন আগে মেয়েটির আইডেন্টিটি খুঁজে বের করতে হবে। আবার তার হাতে টর্চারেরও দাগ রয়েছে। ঈশানী জানতে চায় স্যার পুড়িয়েও তো ফেলতে পারত, পানিতে কেন ফেলবে? তখন নিখিলের পূর্বের একটি ঘটনার কথা মনে পড়ে যায়। নিখিলের ধারণা পুষ্কার জহরের সাথেই হয়তোবা এই খুনের কোনো লিঙ্ক আছে। ঈশানীকে দেখে নিখিল জানতে চায় তোমার কি হয়েছে, কিছু বলতে চাও? ঈশানী বলে স্যার বললে মনে করবেন শুধু শুধু শার্লক হোমস সাজতে চেষ্টা করছি। আমার সন্দেহ হয় লোলাক স্যারের মৃত্যুতে রসুল জড়িত। তবে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু মনের ভিতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে, কিছু তো একটা যোগসূত্র আছে নিশ্চয়ই। নিখিল শুধু বলে এমনটা আমার সাথে হয়েছিল, তখন আমি মনের কথা না শুনে এভিডেন্স ফলো করে ডিজে স্যারকে জেলে পাঠিয়েছিলাম, তাই কখনো নিজের ইনস্টিংক্টকে ইগনোর করবে না। অন্যদিকে নায়না সোয়াতির ফোন রিকভার করে ফেলেছে, যেখানে একটি ওয়েব পোর্টাল পাওয়া যায়, মূলত যার মাধ্যমে শুভ তার অনুসারীদের সাথে যোগাযোগ করে। তবে শুভ লাইভ পডকাস্টের কমেন্ট সেকশনে আলোচনা করে থাকে। পডকাস্ট যখন শেষ হয়ে যায় কমেন্টগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। এমন একটি পডকাস্টের মধ্যে 777 স্যাম নামে একটি আইডি থেকে র্যান্ডম কমেন্ট করা হচ্ছিল। তার মানে এটাই কোনো সিক্রেট কোড হতে পারে। এই জন্য নায়না পডকাস্ট শেষ হওয়ার পূর্বেই সবগুলো কমেন্টের স্ক্রিনশট নিয়ে নেয় এবং ট্র্যাক করতে শুরু করে। আবার সিবিআই এতদিনে কেসটিকে সলভ করতে না পারায় হোম মিনিস্ট্রি সিবিআই থেকে এই কেসটিকে নিয়ে এটিএফকে হ্যান্ডওভার করে, মানে অ্যান্টি টেরোরিজম ফোর্স। এই জন্য এটিএফ থেকে মিস্টার পলকে ইনচার্জ করে একটি টিম গঠন করা হয়। এরপর পলকে দেখা যায় তার পুরো টিম নিয়ে সিবিআইতে গিয়ে কেসের সব কিছু বুঝে নিচ্ছে। তবে হোম মিনিস্ট্রির রিকমেন্ডেশন অনুযায়ী এতদিন সিবিআইয়ের যারা এই কেসটি হ্যান্ডেল করেছে তাদের মধ্যে থেকে কিছু সদস্য এটিএফের সাথেও থাকবে। এই জন্য পল সিবিআইয়ের টিম নিয়ে এটিএফের অফিসে চলে যায়। এটিএফের এখন মূল ফোকাস কেশরের উপর, কারণ কেশরের বিরুদ্ধে কোনো এভিডেন্স জোগাড় করতে না পারলে কেশর মুক্তি পেয়ে যাবে। আবার কেশর ছাড়া পেয়ে গেলে কেসও যাবে, সাথে সম্মানটাও যাবে। এদিকে খুনগুলোর সাথে কেশরের কোনো লিঙ্কই পাওয়া যায়নি, তাই এখন যে কোনো মূল্যে কেশরের বিরুদ্ধে এভিডেন্স খুঁজে বের করতেই হবে। অন্যদিকে ডিজেকে দেখা যায় হসপিটালে সান্তোষ মুন্দার কাছে গোপালের কথা জানতে পেরে গোপালের খোঁজ করতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এসেছে। গোপালের সাথে দেখা করলে গোপাল জানায় জগদীশ আমাকে কল করে বলেছিল আসবে, কিন্তু আসেনি।
ডিজে গোপালকে জগদীশের সাথে থাকা বাকিদের ফটো দেখায় যে ওরা কেউ এসেছিল কিনা। তখন শুভের ফটো দেখেই গোপাল চিনতে পারে, কারণ গোপাল যখন ঋষির কাছে হেরে গিয়েছিল ওই দিন শুভ ঋষির সাথে তর্ক করে সবার মন জিতে নিয়েছিল। গোপাল আরও জানায়, আমি যতদূর জানি ও হরিদ্বারে স্বামী বিশ্বানন্দজির মঠে আশ্রয় নিয়েছিল, সেখানে গেলে কোনো তথ্য পেতে পারেন। এখান থেকে সিন চলে যায় হিমাচল প্রদেশের কুল্লুতে। ধর্মশালা সেই ছেলেটিকে দেখা যায়, বাসে করে কোথাও যাচ্ছিল। এই ছেলেটির নাম আনন্দ। আনন্দ হঠাৎ ড্রাইভারকে বাস থামাতে বলে। এরপর বাস থেকে নেমে সবাইকে বলে, সামনে মহাবিপদ, সামনে যাওয়া যাবে না। আনন্দ এই রাস্তা দিয়ে আসা সব যানবাহন আটকে দেয়, আর তখনই পাহাড় থেকে ধস নেমে আসে, পুরো রাস্তা পাথরের নিচে পড়ে যায়। আনন্দ যদি সময় মতো তাদেরকে বাধা না দিত, এখন তারা ওই পাথরের নিচে থাকত। এই জন্য মুহূর্তে আনন্দ সবার কাছে ঈশ্বর হয়ে ওঠে। আর এই ঘটনার ভিডিওটি সারা দেশে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনন্দকে তখন মিরাকাল বয় নামে ডাকা হচ্ছে। এরপরে সিন তিলকধাম, হরিদ্বার। ডিজে মঠের প্রধানকে শুভের ফটো দেখালে সে চিনতে পারে। সে বলে, এখানেই ছিল। গুরুজি ওকে ভালোবেসে সর্বানন্দ নাম দিয়েছিল। কয়েক বছর আগে আমি তখন প্রয়াগরাজ ছিলাম। পানিতে বিষ কেয়ার জন্য মঠে থাকা প্রায় সবাই মারা যায়, অথচ আশ্চর্যজনকভাবে শুধু সর্বানন্দ বেঁচে যায়। গুরুজির মৃত্যুতে সর্বানন্দ খুবই শোকাহত ছিল। একদিন হঠাৎ করেই কোথায় যেন চলে গিয়েছে, এরপর আর দেখা যায়নি। ডিজে জানতে চায়, ওই ঘটনার সময় সর্বানন্দ ছাড়া আর কেউ কি বেঁচে ছিল? গুরু তখন চিন্তা করে বলে, একজন ছিল, বৃন্দা শ্রীবাস্তব। তবে বৃন্দা এখন কোথায় আছে গুরুজি বলতে পারে না। গুরুজি শুধু এতটুকু বলে যে আমার যতটুকু মনে পড়ে বৃন্দা দিল্লিতে নবকর কলাকেন্দ্রতে কাজ করত। এত কষ্টের পর ডিজে একটিমাত্র লিড পেল, যে শুভকে জানত, আর সে এখনও জীবিত আছে। এদিকে কেশরের বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকায় কেশরের বেল হয়ে যাচ্ছিল। পল তখন কেশরকে আটকাতে নুসরাতকে কেশরের বিরুদ্ধে এভিডেন্স তৈরি করতে বলে, কিন্তু নুসরাত এভাবে মিথ্যা এভিডেন্স তৈরি করতে চাচ্ছিল না। পল নুসরাতকে বোঝায়, যদি কেশরকে আমরা ধরতে না পারি তোমাদের করা এ পর্যন্ত সব কষ্টই বৃথা যাবে। নুসরাত জানতে চায় কিভাবে করব, যে বডি পাওয়া গেছে তার 10-12 দিন আগে মৃত্যু হয়েছে। কেশর তখন জেলে ছিল। পল তখন নির্দেশ দেয়, রিপোর্টে লিখে দাও মৃত্যু 3 মাস পূর্বে হয়েছে। তখনও তো কেশর অ্যারেস্টই হয়নি, আর তোমাদের কাছেও কেশরের ডিএনএ স্যাম্পল আছে। এরপর পলের কথা মতো নুসরাত সেভাবে রিপোর্ট দেয় যে ডেড বডিতে কেশরের ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। কিন্তু নিখিল জানার পর বলে, এটা কিভাবে করতে পারো তোমরা? এটা তো আনএথিক্যাল কাজ। তখন পল বলে, ঠিক আছে, তুমি তোমার এথিক্যাল উপায় কাজে লাগিয়ে কেশরকে এনে দাও। যদি না পারো তাহলে আমাকে আমার তরিকা কাজ করতে দাও। যেহেতু পল ইনভেস্টিগেশন অফিসার, তাই নিখিলেরও বলার কিছুই নেই। এদিকে ঈশানীকে দেখা যায় রসুলের উপর নজর রাখছে। ঈশানী রসুলের ফোন কল ট্যাপ করে তার কথোপকথন শোনার চেষ্টা করছিল, কিন্তু ঈশানী শুনতে না পেয়ে একজনকে কল করে জানতে চায়, তুমি কি ব্যবস্থা করে দিলে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তখন ওই ব্যক্তি জানায়, কিভাবে শুনবে, 2 ঘন্টার মধ্যে তোর কোনো কলই আসেনি। অথচ ঈশানী নিজে চোখে দেখছে রসুল ফোনে কারোর সাথে কথা বলছে। তার মানে রসুল তার অন্য ফোন দিয়ে কমিউনিকেশন করছে। সিন চলে আসে দিল্লির নবকর কলাকেন্দ্রতে। ডিজে ওই বৃন্দাকে খুঁজে পেয়েছে, তবে বৃন্দা অন্ধ। ডিজে বৃন্দার কাছে সর্বানন্দের কথা জানতে চায়। বৃন্দা বলে, কিছু মানুষ অল্প সময়ের জন্য এসে জীবন পরিবর্তন করে দিয়ে চলে যায়, সেও তেমনই। ওই ঘটনার পর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, শুধু তার কিছু বই এবং কবিতা আমার কাছে রয়ে গেছে। অন্যদিকে নিখিল এবং নুসরাতকে দেখা যায় সোয়াতির পোস্টমর্টম করছে। পোস্টমর্টমকালে নিখিলরা সোয়াতির হাত দেখেই বুঝতে পারে যে সোয়াতিকে মারার পূর্বে টর্চার করা হয়েছে। কিন্তু শুভ কেন সোয়াতিকে টর্চার করবে? সোয়াতিকে টর্চার করার জন্য শুভের কাছে তো কোনো কারণ নেই। তার মানে কেউ নিশ্চয়ই বদলা নিতে সোয়াতিকে খুন করে শুভের বলে চালিয়ে দিয়েছে। আবার এমনভাবে সকল এভিডেন্স মেটানো হয়েছে যেটা কোনো ফরেন্সিক এক্সপার্ট ছাড়া সম্ভবই না। নিখিল ঠিক বুঝতে পারছে এটা ডিজে ছাড়া কারোর কাজ নয়। সিন আবার বৃন্দার কাছে। ডিজে বৃন্দাকে সত্যটা খুলে বলে যে ওর সত্যি নাম শুভ যোশী, আর ওই দিন মঠে শুভই সবাইকে মেরেছিল। ডিজে বলে, দেখো বৃন্দা, একমাত্র তুমি শুভের সব থেকে কাছে যেতে পারবে। কিন্তু সব কিছু শোনার পর বৃন্দা ডিজেকে চলে যেতে বলে, কারণ বৃন্দা এসব বিশ্বাস করতে চায় না। এজন্য ডিজে উঠে যায়। তবে যাওয়ার সময় বৃন্দার ঘর থেকে শুভের লেখা একটি বই নিয়ে যায়। ডিজে ন্যানাকে ওই বইয়ের একটি পাতার ফটো পাঠালে ন্যানা বলে, এটা তো ব্রেইল। ডিজে বলে, চেক করে দেখো, 777 স্যামের কমেন্টসেও ব্রেইল আছে, তার মানে এটাই ওদের কমিউনিকেশনের কোড। ন্যানা বলে, ঠিক আছে, আমি ডিকোড করে দেখছি। আর তখনই নিখিল ডিজেকে মেসেজ করে বলে, আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে কী করছো, বিকাল 4টার সময় পুরাতন কিল্লায় তুমি দেখা করবে। অন্যদিকে ঈশানীকে দেখা যায় রসুলকে ফলো করেই যাচ্ছে। রসুল বাড়ি থেকে বের হতেই ঈশানী রসুলের ঘরের তালা খুলে ভিতরে প্রবেশ করে। পুরো ঘর খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছিল না। কিন্তু রসুলের টেবিলে একটি লাইটার দেখে ঈশানীর সন্দেহ হয়, কারণ রসুলকে সে কখনো স্মোক করতে দেখেনি। অবশ্য ঈশানী খেয়াল করে দেখে এটি লাইটার নয়, এটি মূলত একটি পেন ড্রাইভ।
এই জন্য ঈশানী পেন ড্রাইভটি নিয়ে বেরিয়ে যায়। আর তখনই রসুল এসে পড়ে। ঈশানী বলে, কিছু কল হিস্ট্রি বের করার দরকার ছিল, তোমার ফোনও বন্ধ, তাই ভাবলাম বাড়িতেই আসি। রসুল বলে, এসেই যখন গিয়েছেন চলুন কাজটা করেই দেই। ঈশানী তখন একটু ভয়ে ভয়ে উপরে যায়। রসুল যখন ঈশানীর জন্য কফি বানাচ্ছে, ঈশানী রসুলের কিছু অ্যালবাম চেক করতেই দেখে পুরো অ্যালবামে শুধু অসুরের ছবি আঁকা। ঈশানী একদমই ভয় পেয়ে যায়, তাই রসুলের হাতে কল লিস্টটি ধরিয়ে দিয়েই দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে নিখিলের কথা মতো ডিজে নিখিলের সাথে দেখা করে। নিখিল ডিজেকে বোঝানোর চেষ্টা করে যে সোয়াতিকে ডিজে খুন করেছে। ডিজে বলে, ঠিক আছে, আগের বারের মতো মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকে দাও। নিখিল বলে, যে মিথ্যা কেস আপনি বানিয়েছিলেন তার জন্য এখন আমাদের পস্তাতে হচ্ছে, আপনি ওই মনস্টারকে ক্রিয়েট করেছেন। ডিজে তখন একটি গল্প শুনিয়ে বলে, আমি যেহেতু বানিয়েছি আমি এর বিনাশ করব, দরকার পড়লে পুরো জঙ্গল পোড়াতে হলে আমি তাই পোড়াবো। নিখিল বলে, এটাই তো চায়, সবাই ওর মতো হোক, তাহলে আপনার আর ওর মধ্যে পার্থক্য কী? ডিজের কথা, যদি শুভ জিতে যায় সবাই শুভ হয়ে যাবে, আর আমি জিতলে কেউ শুভ হবে না। অবশ্য নিখিল শুধু বলে চায়, যে ভুল আপনি করেছিলেন তখন আমি আপনাকে বাধা দিইনি, কিন্তু এখন আর সেই ভুল আমি করব না। পৃথিবীতে আরেকটি অসুরের প্রয়োজন নেই। ঈশানীকে দেখা যায় ব্যালিস্টিক এক্সপার্ট রাজীবের কাছে গিয়েছে। ঈশানী রাজীবকে লোলার্ক মার্ডার কেসের বুলেটুনগুলো আবার অ্যানালাইসিস করে দিতে অনুরোধ করে, কিন্তু কেসটি বন্ধ হয়ে গেছে, আবার কোনো অথরাইজেশনও নেই। এই জন্য রাজীব রাজি হচ্ছিল না। তারপর ঈশানীর অনুরোধে রাজীব বের করে দিতে চায়, তবে এর জন্য কিছু সময় চেয়ে নেয়। এরপর ঈশানী বাড়িতে ফিরে রসুলের পেন ড্রাইভটি চেক করতেই পুরো হতবাক, কারণ পুরো পেন ড্রাইভ জুড়ে শুধু ঈশানীর ফটো আর ভিডিও, যেগুলো ঈশানীর নিজের কাছেও নেই। অন্যদিকে নায়না ওই 777 স্যামের আইডির কমেন্টে থাকা ওই বেরগুলো ডিকোড করে, যেখানে লেখা ছিল অ্যাটাক অন আশ্বিনী নক্ষত্র। তার মানে দাঁড়াচ্ছে শুভ আশ্বিনী নক্ষত্রতে অ্যাটাকের প্ল্যান করেছে। নায়না বলছিল মাত্র 1 সপ্তাহ হাতে আছে, এটিএফকে জানানো উচিত, কিন্তু ডিজে বলে কোনো দরকার নেই, আমি ওখানে কাউকে বিশ্বাস করি না। কিন্তু নায়নার কথা, আমাদের কাছে কোনো ডিটেলস নেই, হাজারো মানুষ মারা যেতে পারে। এরপরও ডিজে বলে রিস্ক আছে, তার সাথে শুভের কাছে পৌঁছানোরও সুযোগ আছে, তাই কাউকে কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু নায়না ডিজের কথা উপেক্ষা করে সিবিআই প্রধান আওয়াজটিকে সব কিছু জানিয়ে দেয়। এরপর আওয়াজটি পুরো টিমকে আশ্বিনী নক্ষত্রদের শুভের অ্যাটাকের সম্পর্কে বলে দেয়। আওয়াজটির কথা, এটাই আমাদের সুযোগ, আর এই সুযোগ আমরা মিস করতে চাই না। আশ্বিনী নক্ষত্রের প্ল্যানটি ছিল মূলত শুভের ওয়েব পোর্টালে, তাই ওয়েব পোর্টাল থেকে তথ্য লিক হওয়ায় রসুল কাউকে মেসেজ করে গেট ক্লোজ করে দিতে বলে, আর সাথে সাথেই নায়না ওয়েব পোর্টাল থেকে তার অ্যাক্সেস হারায়। ডিজেও তখন স্পষ্ট বুঝতে পারে নায়নাই ফাঁস করে দিয়েছে। নায়না বলে, আমি ইনোসেন্ট মানুষদের জীবনকে রিস্কে ফেলতে চাইনি। ডিজে বলে, এটাই আমাদের রোগ, আমরা ভালো মানুষ হতে চাই, আর ও এটাই ব্যবহার করে যাচ্ছে, একটি সুযোগ ছিল তাও চলে গেল। তখন সামার্থ বলে, আরও একটি সুযোগ আছে, পোর্টার ফেস স্ক্যান যাচ্ছে, শুভের কোনো ফলোয়ারের ফেস স্ক্যান করালেই আমরা আবার হয়তো বা অ্যাক্সেস পাবো, যে হচ্ছে কেশর। এদিকে কেশর বেলে মুক্তি পেয়েছে। পল ধারণা করছে আশ্বিনী নক্ষত্রের অ্যাটাকটি কেশরই বাস্তবায়ন করবে, তাই কেশরের উপর 24 আওয়ার সার্ভেলেন্স শুরু করে দেয়। অন্যদিকে ডিজেদেরও কেশরকে দরকার, এই জন্য ডিজে তার এক বন্ধু রিটায়ার্ড রয়জেন্ট রানভিজয়কে তার টিমে নিয়ে নেয়, আর কেশরকে তুলে আনার কাজ রানভিজয়কে দিয়ে দেয়। এদিকে ঈশানী গতরাতের ভিডিওগুলো দেখে নিখিলকে ওই ভিডিওগুলো দেখিয়ে বলে, এই ভিডিওগুলো রসুলের পেন ড্রাইভে আমি পেয়েছি, ও আমাকে 24 ঘন্টা নজর রেখে যাচ্ছে, ওকে আমার আগে সন্দেহ হচ্ছিল, এই জন্য আমি লোরাক স্যারের ব্যালিস্টিক রিপোর্টও আবার অ্যানালাইজ করতে বলেছি। 3-4 দিনের মধ্যে রিপোর্ট এসে পড়বে, আপনি আমাকে একটু সাহায্য করুন, আপনি আস্তিক স্যারকে একটু বুঝিয়ে বলুন। কিন্তু নিখিল বলে, এখন অ্যাটাক বন্ধ করা আমাদের প্রায়োরিটি, তাই এখন এটা নিয়ে কথা বলা যাবে না, যে এভিডেন্স আছে তা দিয়ে তোর কেস হবে না, 3-4 দিন অপেক্ষা করো, রিপোর্টটা আসুক, তারপর আমি নিজে তোমাকে সাহায্য করব। ঈশানীরও এখন রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ঈশানী গোপনে রসুলের ওপর নজর রেখেই যাচ্ছে, আর রসুল এই বিষয়টি বুঝতে পেরে তারই লোক দিয়ে ঈশানীকে কিডন্যাপ করিয়ে নেয়, এবং এরপর দিনই ওই মেয়েকে খুনের দায়ে কেশরের অ্যারেস্ট ওয়ারেন্টও বের হয়ে যায়, যেটি মূলত পল প্ল্যান করেছিল। তবে এটিএফ যতক্ষণে কেশরকে ধরতে চায়, কেশর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এটিএফ তখন কেশরকে ধরার জন্য তার কারের পিছু করছিল। হঠাৎ একটি ট্যাঙ্কার এসে পড়ায় কেশর সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছু দূরেই আবার কেশরের কার দেখে এটিএফ আটক করে, কিন্তু কারের মধ্যে কেশর নেই। কেশরের মধ্যে কাপড় পরা অন্য একজন বসে আছে। জানা যায় কেশর তাকে এই কাজের জন্য টাকা দিয়েছে। মূলত কেশরের প্ল্যান মতোই ট্যাঙ্কারটি ওখানে এসেছিল, আর সেই ফাঁকে কেশর কার পরিবর্তন করে নিয়েছে। কিন্তু কেশরের প্ল্যান ডিজের কাছে টেকেনি। ডিজে বিজয়ের সাহায্যে কেশরকে কিডন্যাপ করে নেয়, আর কেশরকে না ধরতে পারায় আওয়াজটি পলের উপর পুরো আগুন, কারণ পলের কথা মতোই মিথ্যা এভিডেন্স তৈরি করা হয়েছে, সব কিছুই পলের কথা মতোই হচ্ছে। তারপরও পল কেশরকে ধরতে পারেনি। নিখিল খেয়াল করে দেখে ঈশানীকে দেখা যাচ্ছে না। পলও তখন কেবিনের কাছে জানতে পারে ঈশানী আসেনি, তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। শোনা মাত্রই নিখিল দ্রুত বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় ঈশানীকে ঈশানের বাড়িতেই
গলায় ফাঁসি দিয়ে মারার জন্য বেঁধে রাখা হচ্ছে। আর এটি রসুলের নির্দেশে কামিনী নামে এই মেয়েটি করছে। আমাদেরকে আবার 12 বছর পূর্বের একটি দৃশ্য দেখানো হয়। প্রয়াগরাজ সেন্ট্রাল লাইব্রেরি। প্রফেসর রাও তার দুজন প্রফেসরের সাথে এআই সিস্টেম নিয়ে আলোচনা করছে। তাদের কথার মাঝে শুভ বলে, আমি কি আপনাদের সাহায্য করতে পারি? প্রফেসর শুভের বয়স দেখে তেমন গুরুত্ব না দিলেও শুভের সায়েন্স সম্পর্কে জ্ঞান দেখে মুগ্ধ হয়ে যায়। মূলত প্রফেসর রাও এমন একটি এআই সিস্টেম বানাতে চায় যেটা দিয়ে মানুষের ভবিষ্যৎ নির্ণয় করা যাবে। আর এর জন্য শুভের থিওরি অনুযায়ী অতীত বর্তমানে করা কাজের মানদণ্ড করে ভবিষ্যৎ নির্ণয় করা সম্ভব। শুভের এসব জ্ঞান এবং থিওরি শুনে প্রফেসর রাও তার এআই সিস্টেম তৈরির জন্য শুভকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। অবশ্যই সব কিছুই ছিল শুভের প্ল্যান করা, কারণ শুভ আগেই প্রফেসর রাওর অ্যাসিস্ট্যান্টকে খুন করিয়েছে। আর এজন্যই অ্যাসিস্ট্যান্ট মারা যাওয়ায় প্রফেসর রাও শুভকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিল। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, ঈশানীর ফ্ল্যাটে। রসুল কামিনীকে ভিডিও কল দিয়ে ঈশানীকে বলে, আমি দুঃখিত আপনাকে এভাবে মরতে হচ্ছে। লোলাক স্যারকেও মারার ইচ্ছা ছিল না, কিন্তু এত প্রশ্ন করত কি করব। এর মধ্যে নিখিল এসে পড়ে, আর কারের শব্দ পেয়েই কামিনী ঈশানীর পায়ের নিচে চেয়ারটি সরিয়ে পালিয়ে যায়। যতক্ষণে নিখিল ঈশানীকে উদ্ধার করতে আসে ততক্ষণ ঈশানী মারা গেছে। আবার অন্যদিকে কেশরকে আনার পর কেশরের ফেস স্ক্যান করে নায়না আবারও শুভের পোর্টালে ঢুকে পড়ে। কিন্তু পোর্টালের মধ্যে এমনভাবে ডিজাইন করা আসল পোর্টাল খুঁজে পাওয়া একদমই মুশকিল হয়ে পড়ে। তারপরও নায়না চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঈশানীর ফ্ল্যাটে রসুল আসে। রসুলকে দেখা মাত্রই নিখিল রসুলের উপর উত্তেজিত হয়ে বলতে থাকে, লোলার্কের মৃত্যুতে ঈশানী ওকে সন্দেহ করেছিল, ও ঈশানীকে মেরেছে। অবশ্য অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিখিলকে সেখান থেকে সরিয়ে দেয়। রসুল এমন একটা ভাব করছিল সে যেন একদমই কচিখোকা। আবার এদিকে কেশরকে মারধর করে ডিজেরা আশ্বিনী নক্ষত্র সম্পর্কে জানতে চাচ্ছে। এর মধ্যে স্ক্রিনে আবারও মাছটি ভেসে ওঠে। শুভ কেশরকে বলে, তুমি তোমার কর্তব্য ঠিকমতো পালন করেছ, এই জন্য আজ আমি তোমার জীবন তোমাকে ফিরিয়ে দিলাম। সাথে ডিজেকেও একজনের ফটো দেখে চ্যালেঞ্জ করে, যদি তুমি পারো একে বাঁচিয়ে দেখাও। এখান থেকে সিন চলে যায় ধর্মশালাতে। অনন্তের আশ্চর্য ক্ষমতার কথা শুনে এক দম্পতি অনন্তের সাহায্য চাইতে এসেছে। তারা জানায় তাদের সন্তান দুদিন যাবৎ নিখোঁজ, পুলিশও খুঁজে পাচ্ছে না। আনন্দ তখন শুধু তাদের ছেলের নাম জিজ্ঞেস করে দুর্গম একটি জায়গা থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই ছেলেটিকে উদ্ধার করে দেয়। আর এই ঘটনার পর আবারও আনন্দ সারা দেশের মানুষের কাছে ঈশ্বরের দূত হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে আশ্রমে লোক আসতে শুরু করেছে শুধুমাত্র আনন্দের আশ্চর্য শক্তি সম্পর্কে জানতে। এদিকে রসুল ও নিখিলকে এটিএফের অফিসে আনা হয়েছে। আওয়াস্তিরা এটাই বুঝতে পারছিল না ঈশানী কেন রসুলকে ফলো করছিল আর তার ফোন কল ট্যাপ করছিল। নিখিল আওয়াস্তিকে বলে, ঈশানী যে রসুলকে সন্দেহ করছিল তা আপনাকেও বলেছিল। আবার রসুলের পেন ড্রাইভে ঈশানী সব পার্সোনাল ইনফরমেশন ছিল। ঈশানী আমাকে নিজে দেখিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে পেন ড্রাইভটি এখন পাওয়া যাচ্ছে না, এই জন্য আওয়াস্তিও কোনো অ্যাকশন নিতে পারছে না। নিখিল শুধু আওয়াস্তিকে বলে, ওই কিলার ছাড়াও ঈশানীর মৃত্যুর জন্য আরও দুজন দায়ী, আমি এবং আপনি। আবার নিখিল যে ঈশানীর মৃত্যুর জন্য রসুলকে সন্দেহ করছিল এই খবরটি কেভিন নায়নাকে জানিয়ে দেয়। নায়নাও ডিজেকে জানায় নিখিল রসুলকে সন্দেহ করছে, কারণ ঈশানী লোলানকে খুনের সাসপেক্ট হিসেবে রসুলের উপর নজর রাখছিল। তার মানে হতে পারে রসুলের বিরুদ্ধে ঈশানী কোনো প্রুফ পেয়েছিল, সেজন্য রসুল ঈশানীকে মেরেছে। সব শুনে ডিজে বলে, শুভ যে হারিবংশের ডিটেলস দিয়েছে এটিএফকে দিয়ে দাও, আমরা এখন রসুলকে ফলো করব। শুভকে ধরতে রসুলের পুরো হিস্টোরি বের করো। এই জন্য নায়না আওয়াস্তিকে হারিবংশের সব ডিটেলস পাঠিয়ে দেয়। আর আওয়াস্তির নির্দেশ মতো পল হারিবংশীকেও কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু নিখিলের মাথায় একটা বিষয় ধরছে না, শুভ সবসময় অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। এভাবে তাকে খুঁজে পাওয়া, আননোন মেইল পাওয়া, এটা নিশ্চয়ই শুভেরই প্ল্যান হতে পারে, আর সেটা আশ্বিনী নক্ষত্র প্ল্যান। আর এই প্ল্যানে হারিবংশীর মতো আরও অনেক লোক থাকতে পারে। তখনই এক ব্যক্তিকে দেখা যায় রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে একটি আর্জেন্ট ফাইল দিয়ে এসেছে। অন্যদিকে ডিজের কথা মতো নায়না রসুলের পুরো হিস্টোরি বের করে, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যাচ্ছে না। এতে করে ডিজের আরও সন্দেহ হয় এই আইডেন্টিটি হয়তোবা কোনো ওয়েল ডিজাইন ফেক প্রোফাইল, আর রসুলের পাসকেও হয়তোবা নিখুঁতভাবে মুছে ফেলা হচ্ছে। তবে সব তথ্য পাওয়া যাবে শুভের পাস সম্পর্কে জানতে পারলে। এই জন্য শুভের পাস জানতে ডিজে আবারও বৃন্দার কাছে গিয়ে বৃন্দাকে বোঝানোর চেষ্টা করে যে শুভ শুধু কলি সেজে রাজ করতে চায়, আর এই রাস্তায় যে আসবে তাদেরকে সে মেরে ফেলবে, একমাত্র তুমিই পারবে আমাদের হেল্প করতে। অনেক চিন্তা ভাবনা করে বৃন্দা জানতে চায় আমি কিভাবে হেল্প করতে পারি, আমি তোকে কখনো দেখিও নি। তখন ডিজে বলে, শুভের কাছে পৌঁছানোর জন্য ওকে দেখার প্রয়োজন নেই, শুধু ওকে বোঝার প্রয়োজন আছে, আর তুমি ছাড়া ওকে কেউ ভালো বুঝতে পারবে না। ডিজে জানতে চায়, শুভ কি কখনো তোমাকে ফিউচার সম্পর্কে বলেছে? বৃন্দা বলে, ও সবসময় বলতো অসুর দেবতাদের বরাবর হলেও সমাজ অসুরকে ভুল বুঝেছে, আর এই ধারণা নিয়েই ও আনফেয়ার সমাজকে পরিবর্তন করতে চাইতো। চলে যাওয়ার আগে খুব আনন্দিত ছিল, বলেছিল কোনো এক প্রফেসরের সাথে কাজ করছে। ও বলেছিল ওরা এমন কিছু বানাচ্ছে যা দুনিয়াকে বদলে দিবে।
কিন্তু বৃন্দা প্রফেসর সম্পর্কে কিছুই জানে না। বৃন্দা বলে শুধু প্রফেসর নামে ডাকত। বৃন্দার সাথে কথা শেষে ডিজে বের হতেই বিজয় কল করে জানায় রসুলের 2টি স্কুলের অ্যাডমিশনে 2 ঠিকানা আছে। এজন্য ডিজে বিজয়কে ওই 2 ঠিকানাতে গিয়ে সঠিক তথ্য নিতে বলে। অন্যদিকে সেই লেগে পাওয়া মেয়েটিরও আইডেন্টিটি পাওয়া গেছে। তার নাম শালিনী। সে বায়োপ্লাসে কাজ করত। মূলত শালিনী যে বায়োপ্লাসে কাজ করত সেই কোম্পানিরই পেসমেকারগুলো হ্যাক হয়েছিল। তার মানে শালিনী এবং হারিবংশের সাথে শুভের কোনো কানেকশন আছে। এই জন্য নিখিল শালিনীর বাড়ি তল্লাশি করতে বলে। এদিকে বিজয়কে দেখা যায় গাজিয়াবাদ পৌঁছে গেছে। রসুলের বাড়ির খোঁজ করতে গেলে সেখানে জানা যায় রসুলদের বাড়িতে কেউই থাকে না। 12 বছর আগে তারা বাবা মা দুবাই চলে গেছে। বিজয় রসুলের ছবি দেখিয়ে জানতে চায় এটাই তো রসুল, তাই না? কিন্তু লোকটি বলে না তো, এ তো রসুল নয়। তার মানে রসুল মিথ্যা আইডেন্টিটি ব্যবহার করছে। তাহলে রসুলের আসল পরিচয় কি? বিজয় তখন চিন্তা করে ডিজের তথ্য মতে জেল থেকে শুভের সাথে 3 জন পালিয়েছিল। তার মধ্যে জগদীশ মুন্ডা এবং ওম পান্ডে মারা গিয়েছে। বাকি আছে শুধু বলবীর সুবের। বলবীর সুবেরই হয়তো রসুলের আইডেন্টিটি ব্যবহার করতে পারে। সিন চলে আসে এটিএফে। শালিনীর ঘরে পাওয়া ল্যাপটপ খোলার চেষ্টা চলছে। এর মাঝে শালিনীর বান্ধবীর সাথে কথা বলে জানা যায় মৃত্যুর 6 মাস পূর্বে শালিনী চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং কাজ শুরু করেছিল। নিখিল বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চাইলে শালিনীর বান্ধবী বলে ও কিছুই বলতো না, তবে ওর ফোনে একদিন ওর বয়ফ্রেন্ডের ছবি দেখেছিলাম, আর তার নাম হচ্ছে অর্জুন ভাল্লা, যে কিনা ইন্ডিয়ার 3 জন ধনী ব্যক্তির একজন। আবার কেবিন ল্যাপটপ চেক করে জানায় শালিনীর ল্যাপটপে এমন অ্যালগোরিদম সেট করা আছে যা আমার ধারণার বাইরে। এই জন্য নিখিল অ্যালগোরিদম ক্র্যাক করার জন্য নায়নার হেল্প নিতে বলে। আর এই ফাঁকে পল অর্জুন ভাল্লার সাথে দেখা করে। শালিনীর কথা জানতে চাইলে অর্জুন বলে শালিনীর সাথে 3 বছর আগে আমার দেখা হয়েছিল। তখন ব্যবসা এবং ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ছিলাম আমি। শালিনী আমার অনেক হেল্প করেছিল, এই জন্য ইনস্টার রিলেশন হয়ে যায়। তবে 2 সপ্তাহ পূর্বে আমাদের একটি ঝগড়া হওয়ার কারণে আর কোনো যোগাযোগ নেই। পল তখন অর্জুনকে সন্দেহ করে 2 সপ্তাহ শিডিউল চেক করতে চায়। তবে চেক করতে দেখা যায় গত 1 মাস যাবৎ অর্জুন অস্ট্রেলিয়াতে ছিল। এজন্য পল ফিরে আসে। এদিকে নায়নাও এটিএফে এসে অ্যালগোরিদম চেক করতে শুরু করেছে। চেক করে নায়না জানায় এটি সাধারণত এআই অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, কিন্তু নায়না এটাই বুঝতে পারছে না এআই অ্যাপ্লিকেশন শালিনীর ল্যাপটপে কী করছে। এগুলো মূলত বড় ধরনের কোনো অ্যাটাকের জন্য ব্যবহার করা হয়। তার মানে কি সব আশ্বিনী নক্ষত্রের অ্যাটাকে এআই ব্যবহারের প্ল্যান করেছে? এরপর নায়না সিস্টেম ক্র্যাক করতে শুরু করে দেয়। আর নিখিল নুসরাতকে নিয়ে ওই ব্যালিস্টিক এক্সপার্ট রাজীবের কাছে যায়, কারণ রাজীব ঈশানীর কথা মতো রিপোর্ট তৈরি করে ফেলেছে। রিপোর্ট অ্যানালাইসিস করে জানা যায় ঈশানীর সন্দেহ ঠিক ছিল, কারণ লোলারকে তার সার্ভিস গান দিয়ে মারার পর বাকি গুলিগুলো করা হয়েছে। আর এই বিষয়টি রসুল চতুরতার সাথে অ্যাভয়েড করে গেছে। অন্যদিকে ডিজের লোক অমিতকে দেখা যায় বলবীর সুবেরের বাবা মায়ের কাছে গিয়ে ডিজের সাথে তাদের ভিডিও কলে কথা বলিয়ে দেয়। তাদেরকে রসুলের ফটো দেখানো মাত্রই তারা বলে ওঠে এই তো আমাদের বলবীর, ও কি বেঁচে আছে? আমাদেরকে জানানো হয়েছিল মারা গেছে। ডিজে তাদের বলে ও জীবিত আছে। আর অমিতকে বলে তাদের দুজনের ডিএনএ স্যাম্পল নিয়ে আসতে। তার মানে এটা এখন স্পষ্ট হয়ে গেল রসুলই বলবীর সুবের। এরপর ডিজে রসুলের সব তথ্য প্রমাণ নিয়ে এটিএফে যায় এবং আওয়াজটিকে সব তথ্য প্রমাণ সহ বলবীরের বাবা মায়ের সাথে রসুলের ডিএনএর ম্যাচ রিপোর্টও দেখায়। এবং আওয়াজটিকে সব তথ্য প্রমাণ সহ বলবীরের বাবা মায়ের সাথে রসুলের ডিএনএর ম্যাচ রিপোর্টও দেখায়। তখন নিখিলও জানায় ঈশানী সঠিক ছিল, লোলারকে মৃত্যুর পিছে রসুলের হাত ছিল। সব শুনে পল রসুলকে ধরতে একটি টিম পাঠিয়ে দেয় এবং ডিজের কাছে জানতে চায় আশ্বিনী নক্ষত্র এবং হারিবংশের ব্যাপারে তাহলে তুমি আমাদের জানিয়েছ। এর মাঝে খবর আসে রসুলকে কোথাও পাওয়া যাচ্ছে না, এমনকি ফোনও বন্ধ। তার মানে রসুল পালিয়ে গেছে। অন্যদিকে রসুলকে দেখা যায় তার ল্যাবে বসে কাজ করছিল। এর মাঝে শুভ কল করে। মূলত ঈশানের মৃত্যুটি শুভের প্ল্যানে ছিল না, রসুলের নিজের সেফটির জন্য এটি করেছে। এজন্য শুভ তার উপর ক্ষিপ্ত। রসুল তার ভুল শোধরানোর জন্য শুভের কাছে আরেকটি সুযোগ চায়, কিন্তু শুভ কিছু না বলে কল কেটে দেয়। এর মধ্যেই দেখা যায় রিজার্ভ ব্যাংকের গভর্নর তার পদ থেকে রিজাইন করে দিয়েছে। অন্যদিকে নুসরাতকে একজন কল করে জানায় আপনার মা হোলি ফ্যামিলি হসপিটালের আইসিইউতে আছে। শোনা মাত্রই নুসরাত বেরিয়ে পড়ে। আর তখনই রসুলকে ডিজে কল করে। ডিজে রসুলকে বলে তুই লোলানকে মেরেছিস, ও আমার ভাইয়ের মতো ছিল, তুই যেখানেই থাকিস তোকে আমি মারব। রসুল বলে আরে ডিজে স্যার, আমার মৃত্যু আপনার হাতে নেই, আপনি এখন আপনার ফেভারিট টিম মেম্বারকে বাঁচানোর চেষ্টা করুন। ডিজে সাথে সাথে নুসরাতকে কল করে এবং বলে তুমি যেখানে আছো সেখানেই থাকো। কিন্তু নুসরাত কারে ওঠা মাত্রই পিছের থেকে কামিনীর চেতনানাশক দিয়ে নুসরাতকে অচেতন করে নিয়ে যায়। সবার বিষয়ে জানা গেল, বাকি থাকলো কেশর। তাই পঞ্চম এপিসোডের শুরুতেই আমাদের কেশরের বিষয়ে জানানো হয়। মন্ত্রীর ছেলে মদ খেয়ে ড্রাইভ করার সময় কেশরের ওয়াইফকে চাপা দিয়ে মেরে ফেলেছিল। এজন্য কেশর পুলিশ কমপ্লেন করেছিল। কিন্তু মন্ত্রীর কথা মতো পুলিশ উল্টো কেশরকে মারধর করে 24 ঘন্টার মধ্যে ভ্যানিশ হয়ে যেতে বলে। একদিকে স্ত্রীকে হারিয়ে তারপর সিস্টেমের প্রতি ভরসা হারিয়ে কেশর তখন আত্মহনন করতে চায়, কিন্তু গানে বুলেট না থাকায় কেশর বেঁচে যায়। কেশরের নাম ছিল মূলত মুকুন্দ। ঠিক তখনই শুভ মুকুন্দকে কল করে বলে মুকুন্দ,
আমি তোমাকে ন্যায় পাইয়ে দিয়ে তোমার জীবন পরিবর্তন করে দিতে এসেছি। তুমি মৃত্যু চেয়েছ, কিন্তু মৃত্যু তোমাকে চায়নি, কারণ তোমার জীবনের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। তোমার জীবন অত্যাচারের শিকারদের পথ দেখাতে হয়েছে। শুভ মুকুন্দকে ভিডিও কলে রেখে ওই পুলিশ সদস্যদেরকে দেখায় যারা তাকে মারধর করেছিল। তাদের ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার লিক করে রাখায় সিলিন্ডার ব্লাস্ট হয়ে একই সাথে সবাই মারা যায়। এরপর শুভ মুকুন্দকে বলে, তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা তার শাস্তি পেয়েছে। আজ তোমার নতুন জন্ম হলো। এখন থেকে তোমার নতুন পরিচয় হবে। তোমার নাম হবে কেশর ভারদ্বাজ। তোমার মৃত্যু আমার কাছে গিরবি রইল। যখন তোমার নতুন জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমাকে আমি তোমার জীবন ফিরিয়ে দিব। কেশর শুধু জানতে চায় কে আপনি। শুভ বলে, তোমার জন্য তোমার ঈশ্বর। মূলত এরপর থেকেই কেশর শুভের কথা মতো কাজ করে আসছে। সিন আবার প্রেজেন্টে। নুসরাত কিডন্যাপের পর নুসরাতের কার তল্লাশি চলছে, কিন্তু তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তবে কারের মধ্যে মাটি দেখে নিখিলের সন্দেহ হয়, কারণ নুসরাত একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। নিখিল বলে, নুসরাতের কারে মাটি থাকা অসম্ভব, এটা নিশ্চয় কিডন্যাপারের জুতার। এই জন্য নিখিল ওই মাটিটি ল্যাবে পাঠায়। অন্যদিকে নুসরাতকে কামিনী একটি পুরাতন ফ্যাক্টরিতে নিয়ে গেছে। নুসরাত বলে, মারতে হলে তখনই মারতে, এসব কেন করছো? কামিনী শুধু বলে, মৃত্যু তো হবেই, হয় তোমার, না হয় তোমার নৈতিকতার। এদিকে নিখিলরা তখনও রসুলকে ট্রেস করার চেষ্টা করছে। রসুলের কল রেকর্ড এবং ডাটা ইউজের চেক করে দেখা যায় রসুল সারা মাসে মাত্র 30 জিবি ডাটা ইউজ করেছে, যা শুভের কাজের জন্য খুবই কম। আবার ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন বলছে রোজ রাত 8টায় সুন্দরনগরের একটি শপে গিয়ে 195 টাকার বিল পে করেছে, যেটা রসুলের বাড়ি থেকে 1.5 ঘন্টার পথ। এখন কথা হচ্ছে, শুধু বার্গার খেতে তো কেউ 1.5 ঘন্টা পথ অতিক্রম করবে না। তার মানে রসুল সেখানে হয়তো ব্যান্ডউইথের জন্য গিয়েছে। এই জন্য ওই এলাকার সকল আইএসপি চেক করে দেখা হয় যে ওই এলাকাতে কোথায় বেশি ডাটা কনজিউম করা হচ্ছে। এই জন্য চেক করে একটি লোকেশনও পাওয়া যায়। নিখিলরা দ্রুত ওই লোকেশনে যায়, যেটি মূলত ছিল পুরাতন কারের ডাম্পয়ার্ড। তবে পুরো ডাম্পয়ার্ড খুঁজেও কিছুই পাওয়া যাচ্ছিল না। তখন নিখিলের চোখ পড়ে একটি কারের দিকে। এটি ছিল একমাত্র কার যার টায়ার আছে, আর দেখেও মনে হচ্ছে এটি রিসেন্টলি এখানে রাখা হয়েছে। এরপর কারটি সরাতেই একটি আন্ডারগ্রাউন্ডে ঢাকনা পাওয়া যায়। ঢাকনা ভেঙে ভিতরে যেতেই যা চোখে পড়ে তা কেউ স্বপ্নেও ভাবেনি। ভিতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কম্পিউটার ল্যাব তৈরি করা রাখা হয়েছে। এদিকে নিখিলরা ভিতর আসা মাত্রই রসুলের কাছে অ্যালার্ট চলে যায়, আর তখনই রসুল তার সব ডাটা ট্রান্সফার করতে শুরু করে। কেভিন অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারছিল না। কেভিন বলছিল এটা আমার একার পক্ষে সম্ভব না, এই জন্য ন্যানাকে ডাকা হয়। অন্যদিকে শুভ রসুলকে কল করে বলে, তুমি আমাকে নিরাশ করেছ। তোমার অজ্ঞতার জন্য যা হয়েছে তোমাকেই তা ঠিক করতে হবে। রসুল বলে, আমি ঠিক করে দিব। তখন শুভ বলে, অবশ্যই তুমি করবে। মহাযজ্ঞের জন্য বড় একটি বিসর্জন দরকার। এতক্ষণে নায়নাও এসে পড়েছে। নায়না প্রোগ্রাম দেখে বলে, এত কমপ্লেক্স অ্যালগরিদম আর এত লার্জ সাইজ দিয়ে শুভ কী করতে পারে? তবে অনেক চেষ্টার পর নায়না রসুলের রিমোট অ্যাক্সেস ডিসেবল করে দেয়, আর সাথে সাথে ডাটা ট্রান্সফার বন্ধ হয়ে যায়। তখনই রসুল ডিজেকে এবং নায়নাকে একই সাথে কল করে এবং বলে নুসরাতকে আপনারাই বাঁচাতে পারবেন। রসুল নিখিলকে বলে, আপনি আমার রিমোট অ্যাক্সেস দিবেন, আমার সব ডাটা ট্রান্সফার হয়ে গেলে আপনি হার্ড ডিস্কগুলো নষ্ট করে দিবেন, আর ডিজে স্যার কেশরকে দিয়ে নুসরাতকে নিয়ে যাবেন। এর মধ্য দিয়ে সবাই জানতে পারে কেশর ডিজের কাছে। রসুল নায়নার সম্পর্কেও বলে দেয় যে নায়না বদলা নিতে ডিজের সাথে কাজ করছে। এমনকি নায়না বোন ডিজেই সতিকে মেরেছে। ডিজে বলে, তুই যা করবি কর, কিছুই পাবি না। এই জন্য রসুল নুসরাতের মাথায় গান পয়েন্ট করে 10 পর্যন্ত গুনতে শুরু করে। রসুল বলে, এর মধ্যে অ্যাক্সেস না দিলে নুসরাতকে শ্যুট করব। অন্যদিকে ডিজেও কেশরের মাথায় গান পয়েন্ট করে বলে, তুই গুলি করলে আমিও গুলি করব। কিন্তু 10 পর্যন্ত কাউন্ট শেষ হওয়া মাত্রই নায়না রসুলকে তার রিমোট অ্যাক্সেস দিয়ে দেয়। এরপর রসুল ডিজেকে বলে, ডাটা ট্রান্সফার হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। এরপর আমি আপনাকে জানাবো কেশরকে কোথায় আনতে হবে। ডাটা ট্রান্সফার শুরু হয়ে গেছে। সময় মাত্র 8 ঘন্টা। পল বলছিল এভাবে সব যেতে দেওয়া যাবে না, কারণ আমরা জানি না এসব ডাটা ওরা কোন কাজে লাগাবে। নিখিল নায়নাকে বলে, তুমি অ্যালগরিদমে তেমন কিছু দেখেছ? নায়নার তখন মনে পড়ে নায়না নোটপ্যাডে কিছু একটা লিখেছিল। নায়না চেক করে বলে, বারবার একটি ওয়ার্ড রিপিট হচ্ছিল, আশোয়াত্থামা। আর এই আশোয়াত্থামা মূলত মহাভারতের একটি অংশ। আশোয়াত্থামা হয়তোবা শুভের কোনো প্ল্যান হতে পারে, আর এজন্যই সব ডাটা যেতে দেওয়া যাবে না। নিখিল প্ল্যান করে ডাটা ট্রান্সফার হয়ে যাক, এরপর হার্ড ড্রাইভগুলো চেঞ্জ করে দিব। কিন্তু কেভিন বলে, ও তো সবসময় আমাদের দেখছে। কিন্তু নিখিলের কথা, আমাদের হাতে 8 থেকে 10 ঘন্টা সময় আছে, এর মধ্যে কোনো একটি উপায় বের করতেই হবে। এরপর নায়না সেখান থেকে চলে যায়, আর ডিজে পলকে টেস্ট করে জানায় আমি এটিএফে আসছি। এরপর পলরা এটিএফে এসে ডিজেকেই দোষ দেয়, কারণ ডিজে যদি কেশরকে কিডন্যাপ না করতো এখন হয়তোবা এমন সিচুয়েশন আসতো না। কিন্তু ডিজের কথা, তোমাদের এই ফালতু প্ল্যান নষ্ট করা শুভের জন্য কিছুই না। নুসরাত এখনো জীবিত আছে কারণ কেশর আমার হাতে। কিন্তু পল বলে, এটা তোমার পার্সোনাল প্রতিশোধ না, এটা সেন্সিটিভ কেস। তখন আওয়াজটি পলকে থামিয়ে বলে, এটা পার্সোনাল পল, এই কেসে তুমি কাউকে হারাওনি, আমরা হারিয়েছি। এখন আমাদের একসাথে টিম হয়ে কাজ করতে হবে। এজন্য নুসরাতকে বাঁচাতে
এবং রসুলকে ধরতে দরকার হলে কেশরকেও ছাড়তে হবে। সবাই মিলে এই সিদ্ধান্তই নেয়। অন্যদিকে নায়না ফিরে এসে শুভে সে ওয়েব পোর্টালে খুঁজে একটি লিস্ট পায়, যেখানে শালিনী, ঈশানী, হারিবংশী এছাড়াও আরও অনেকের নাম আছে। আর এদেরকে মারার জন্য ওয়াইল্ডক্যাট 123 নামে একটি আইডিকে কন্ট্যাক্ট দেওয়া হচ্ছে। নায়না ওই আইডি রিসার্চ করে দেখে নুসরাতকে কিডন্যাপ করার আগে ওই আইডিতে বড় অঙ্কের একটি ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গিয়েছে, আর সেটা সে বিক্রি করে দিয়েছে। আর সেই ক্রিপ্টোকারেন্সি বিক্রির টাকা নেহা তলোয়ার নামে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, যে নেহা তলোয়ার 12 বছর আগেই মারা গিয়েছে। তার মানে নায়না বুঝতে পারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চুরি করে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে নুসরাতের কারের মধ্যে যে মাটি পাওয়া গিয়েছিল সেটি টেস্ট করে সেখানে কোনো ব্লাড বা ডিএনএ পাওয়া যায়নি, কিন্তু মাটিতে এমন কিছু উপাদান পাওয়া গেছে যেগুলো নর্মালি টেক্সটাইল প্ল্যান্টে ব্যবহার করা হয়। একজন এক্সপার্টের সাথে কথা বললে সে জানায় এমন টেক্সটাইল প্ল্যান্ট হবে যেটা 3 মাস যাবৎ বন্ধ আছে, কিন্তু অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এমন প্ল্যান্টের সংখ্যা হচ্ছে 78টি। এর মাঝে নায়না নেহা তলোয়ারের অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে দেখে আজ রাতে নেহার কার্ড দিয়ে একটি পেট্রোল পাম্পে পেমেন্ট করা হয়েছে। নায়নার সাথে সাথে নিখিলকে ওই লোকেশনটি পাঠিয়ে দেয়। নিখিলও দেখতে পায় ওই লোকেশনের পাশেই 2টি টেক্সটাইল প্ল্যান্ট রয়েছে, তার মানে এর মাঝের একটিতে হয়তোবা নুসরাতকে রাখা হয়েছে। বাইরে তখন পল এটিএফের টিম রেডি করছে। পল নির্দেশনা দিচ্ছে নুসরাতকে উদ্ধার করার পরপরই রসুল এবং কেশবের সাথে ডিজেকেও যেন কাস্টডিতে নেওয়া হয়। এর মাঝে ডিজেও কেশরকে নিয়ে আসে। পল শুধু ডিজেকে বলে দেয় ওখানে যা কিছু হবে আমার নির্দেশ মতো হবে, আমার নির্দেশ ছাড়া তুমি কোনো কিছুই করবে না। এরপর কথা মতো ডিজেরা রসুলের বলা লোকেশনের দিকে যেতে শুরু করে। আবার নিখিলও তখনই পলকে ওই লোকেশনের ব্যাপারটি জানানো মাত্র পল নিখিলের লোকেশনে একটি ব্যাকআপ টিম পাঠিয়ে দেয়। নায়নাকেও দেখা যায় ডিজের ল্যাব থেকে রসুলের ওই ল্যাবে এসে পড়েছে। সিন চলে যায় নুসরাতের ওখানে। কামিনী নুসরাতকে পানি দিলে নুসরাত সেটি ফেলে দিয়ে বলে ভালো সাজার চেষ্টা করতে হবে না। কামিনী বলে ভালো, সহানুভূতি, করুণা এই সব গুণ তো তোমার মাঝে আছে। তুমি একজন ভালো মেয়ে, একজন ভালো বোন, তারপরও তোমার মা তোমার থেকে তোমার বোন শ্যামাকে বেশি ভালোবাসে। তুমি নিখিলকে এত ভালোবাসো, তারপরও নিখিল নায়নার জন্য তোমাকে ছেড়ে গিয়েছে। তোমারই ডিজে স্যার কেশনের জন্য তোমাকেও স্যাক্রিফাইস করতে চায়। আমি তোমার আয়না নুসরাত, তুমি আজ তোমার সব দেখতে পাবে। এরপরে নুসরাতের সামনে দুজন মেয়েকে দেখানো হয়। দুজনই ইলেকট্রিক চেয়ারে বাঁধা রয়েছে। কামিনী একটি রিমোট দিয়ে বলে আজ তোমার ভালোর পরীক্ষা হবে, এখন তুমি ঠিক করবে এদের মাঝে কে মরবে। একজন ভালো মেয়ে যে জীবনে কোনো খারাপ কাজ করেনি, তুমি তাকে চিনেও না। আরেকজন খুনি যে 7 বছর আগে মদ খেয়ে ড্রাইভ করতে গিয়ে দুজন ইনোসেন্টকে চাপা দিয়ে মেরেছে, কিন্তু তার সাজা হয়নি কারণ তার অফিসার বোন সব দোষ নিজের উপর নিয়েছিল। আর এ অন্য কেউ না, নুসরাতেরই বড় বোন শ্যামা। আর ওই ঘটনাটি নুসরাতদের সাথেই ঘটেছিল। ওই দিন নুসরাত তার বোনকে সাজা না দিয়ে বাঁচিয়ে দিয়েছিল। কামিনী বলে তোমাকে এখন শোধরানোর সুযোগ দেওয়া হচ্ছে, তুমি ঠিক করো কার সাজা পাওয়া উচিত। যদি তুমি ডিসাইড না করো তবে ওরা দুজনই মরবে, সাথে তুমিও মরবে। এদিকে রসুলের বলা লোকেশনে ডিজেরাও এসে পড়েছে। এটিএফও নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। এরপর রসুলকেও সেখানে দেখা যায়। ট্রান্সফারও শেষ দিকে। রসুল ডিজেকে বলে কেশরকে ছেড়ে দিতে। আর এদিকে কামিনী নুসরাতকে ডিসাইড করতে মাত্র 1 মিনিট সময় দিয়ে দুজনকে ইলেকট্রিক শকে রেখেছে, কারণ 1 মিনিটের মধ্যে ডিসাইড না করলে দুজনই মরবে। আবার এদিকে রসুলের কথা মতো ডিজে কেশরকে ছেড়ে দেয়। ডাটা ট্রান্সফারও শেষ। রসুল নায়নাকে হার্ড ড্রাইভগুলো নষ্ট করতে বললে ক্যাবিন সব নষ্ট করতে শুরু করে। পল নিখিলের লোকেশনে না পৌঁছানো পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারছে না। এদিকে আর একটি হার্ড ড্রাইভ বাকি আছে, তাই প্ল্যান মতো পল শ্যুট করে। আর এই ফাঁকেই নায়না হার্ড ড্রাইভটি চেঞ্জ করে ফেলে, যেটি রসুল দেখতেই পায়নি। অন্যদিকে নুসরাত নিরুপায় হয়ে নিজের বোনকে বাঁচাতে ইনোসেন্ট মেয়েটিকে মেরে ফেলে। এর মধ্যে নিখিলও পৌঁছে যায়। এটিএফের টিম তখন কামিনীকে ধরে নুসরাতকে উদ্ধার করে এবং পলকেও জানিয়ে দেয় যে নুসরাত সেফ আছে। কিশোর এতক্ষণে রসুলের কাছে পৌঁছে গেছে। এটিএফ যখনই দুজনকে ধরতে যাবে পিছের থেকে ডিজে কেশরকে শ্যুট করে দেয়। রসুলেরও তখন মনে পড়ে শুভ তাকে বলেছিল মহাযজ্ঞের জন্য বড় বিসর্জন দরকার। রসুল ডিজেকে বলে ডিজে স্যার আমি বলেছিলাম না আমার জীবন মৃত্যু আপনার হাতে নেই, বলে রসুল নিজের মাথায় শ্যুট করে দেয়। রসুল এবং কিশোর স্পটেই মারা যায়। মূলত রসুল এবং কেশর মারা যাবে এটা শুভই ডিসাইড করেছে, কারণ আমরা দেখেছিলাম শুভ যখন কেশরের সাথে প্রথম কথা বলেছিল তখন তাকে বলেছিল তোমার নতুন জীবনের প্রয়োজন শেষ হওয়া মাত্রই তোমাকে আমি জীবন ফিরিয়ে দেব। এরপর আবার ডিজের ল্যাবে কল করে বলেছিল তোমার জীবনের দায়িত্ব তুমি সফলভাবে পালন করেছ, এই জন্য তোমার জীবন আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তার মানে কেশর জানতো কেশর এখন মরতে চলেছে। আবার শুভ রসুলকে বলেছিল মহাযজ্ঞের জন্য বড় বিসর্জন দরকার। তার মানে রসুলও বুঝতে পেরেছিল তাদের প্ল্যান বাস্তবায়নের জন্য তার জীবনকে বিসর্জন দিতে হবে। এতদিন শুভের কাছে পৌঁছানোর জন্য 2টি মাধ্যম ছিল, কিশোর এবং রসুল। এখন দুজনই মৃত। শুভকে দেখেছে এমন কেউ আর বেঁচে নেই। এখন ডিজেরা কি পারবে শুভের কাছে পৌঁছাতে? আর সহযোগীদের হারিয়ে শুভ কি চুপ বসে থাকবে? অসুরের আসল চেহারা তো এবারই দেখা যাবে, যা আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পাবো। পরবর্তী এপিসোডগুলোতে এমন কিছু আসতে চলেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না।
বাকি এপিসোড 3টি একই সাথে আপলোড করা হবে। বাকি এপিসোডগুলো দেখতে সাবস্ক্রাইব করে প্লাবন ওয়ার্ল্ডের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।